করে। তাইলে তোমাদেরকে আমি মেইন টপিকগুলো বলে দিয়েছি যে কোনগুলোর উপরে তোমাদের 10টা স্টেশন হতে পারে। তাহলে আমরা যদি ধরি যে ইনস্ট্রুমেন্ট থেকে একটা, স্পেসিমেন থেকে 2টা, ড্রাগ থেকে একটা, কন্ট্রাসেপটিভ থেকে একটা, প্রসিডিওর থেকে একটা, কাউন্সিলিং থেকে 2টা, পার্টোগ্রাফ থেকে একটা, সিনারিও, বিভিন্ন রকম নোট, এগুলো মিলিয়ে বাকি কোশ্চেনটা কভার করা হবে। কিংবা কন্ট্রাসেপটিভ যদি তোমাদেরকে স্ট্রিপ আকার ওরাল পিল কিংবা ইমপ্লানন এরকম দেওয়া হলো, সেক্ষেত্রে দেখা গেল যে একটা ড্রাগ সেটা নাও থাকতে পারে। তো এরকম একটু প্লাস মাইনাস হবে, কিন্তু এই কয়টা জিনিসের মধ্যেই তোমাদের স্টেশনগুলোকে সাজানো হবে। এখন আমরা তাইলে মূল টপিকে যাচ্ছি যে গাইনিতে সাধারণত যে ইগুলো বললাম আমি তোমাদেরকে, যে মূল পয়েন্টগুলো বললাম, স্টেশনের নামগুলো বললাম, যে ইনস্ট্রুমেন্ট থেকে স্পেসিমেন থেকে থাকবে। তো গাইনিতে সাধারণত স্পেসিমেন বেশি থাকে, ইনস্ট্রুমেন্ট তো থাকবেই। স্পেসিমেন মানে একটার বেশি থাকবে না, ইনস্ট্রুমেন্ট থাকবে, গাইনি থেকে কাউন্সিলিং থাকতে পারে। কিন্তু ড্রাগ প্রসিডিওর এগুলো মেইনলি অফসেট থেকে থাকে। পার্টোগ্রাফটাও অফসের মধ্যে চলে যায়, আর সিনারিও আর নোট এগুলো বেশিরভাগ জিনিসই অফসের মধ্যে চলে যায়। সুতরাং তোমাদের আর একটা ডিসকাশন ক্লাস হয়তো হবে, যেই তোমাদের ক্লাসটা নিক না কেন, আমাকে যদি বলা হয় তাহলে তো আমি অবশ্যই ইনশাল্লাহ নিব। আর আমি না নিলেও তোমাদের এইটা জানা উচিত, কিংবা এটা জানা থাকলো যে তোমাদের 10টা স্টেশন কিভাবে সাজানো হয়। একটা ইনস্ট্রুমেন্ট, স্পেসিমেন, ড্রাগ, প্রসিডিওর, কাউন্সিলিং, পার্টোগ্রাফ, সিনারিও এবং বিভিন্ন রকমের নোট লেখা, পোস্ট অপারেটিভ অর্ডার লেখা, কিংবা প্রি অপারেটিভ প্রিপারেশন, এই ধরনের একটা কোশ্চিন আমরা ক্লিনিক্যাল কোশ্চিন সাধারণত দেবার চেষ্টা করি। তো এখন আমি প্রথমে তোমাদেরকে গাইনির স্পেসিমেন নিয়ে আলাপ করব। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, বুঝতে কোনো প্রবলেম নাই না? তাহলে 10টা যে কোনো একজন তোমরা আমার সাথে ইন্টারঅ্যাক্ট করো, তাতে অসুবিধা নয়, নাইলে পরে আমি বুঝতে পারবো না যে তোমরা কতটুকু। যে কোনো ফারিয়া, না তুমি ফারিয়া কথা বললে, ফারিয়া কথা বলেছো আমার সাথে? জি ম্যাম। আচ্ছা, তাহলে তুমি আমার সাথে ইন্টারঅ্যাক্ট করো, অসুবিধা নাই, সবাই শুনবে। তাহলে তোমাদের যে 10টা স্টেশন হয় কি কি জিনিস নিয়ে, এটা তো অ্যাটলিস্ট বোঝা গেছে, তাই না? জি 10টা ম্যাম। 10টা স্টেশনের মধ্যে কি কি টপিক আমরা রাখি সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। এখন তোমাদের 2টা ক্লাস হবে, আজকে হলো গাইনিটা, এরপরে অফসটা। এবং যেটা আমি বললাম যে প্রসিডিওর, কাউন্সিলিং, এগুলো সাধারণত গাইনি অফসেট থেকে, প্রসিডিওরটা সাধারণত অফসেট থেকেই থাকে। ওটা আমি পরে সময় পেলে একটু কথা বলবো, আগে আমার যেটা আজকে পড়ানোর টপিক গাইনির অসপি, সেটা নিয়ে কথা বলছি। গাইনিতে সাধারণত আমরা ড্রাগ গুলো দিতে চাই না, কারণ এখানে কঠিন কঠিন ড্রাগ, হরমোন ওভুলেশন ইনডিউসিং ড্রাগ, এবং ড্রাগ সাধারণত দেখা যায় যে অফসেট থেকেই আসে। তাইলে বাকি থাকলো কি, ইনস্ট্রুমেন্ট থাকলো, স্পেসিমেন থাকলো যেগুলো গাইনি থেকে আমরা দিতে পারি, কাউন্সিলিং থাকবে, পার্টোগ্রাফটাও তো আমাদের অফসের মধ্যে পড়ে, আর কিছু সিনারিও বেসড কোশ্চিন আমরা বলতে পারি। সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাশনটা করার চেষ্টা করব। তো স্পেসিমেন কি কি থাকতে পারে আমি তোমাদের জন্য মোটামুটি একটা লিস্ট করেছি, তার বাইরেও থাকতে পারে, কিন্তু এইগুলোই কমনলি সাধারণত দেওয়া হয়। কারণ তোমাদের কোশ্চিন একরকম হবে, এফসিপিএস এর কোশ্চিন, অসপি তো এফসিপিএস এ আছে, এমএস আছে, ডিজিওতে, সব জায়গায় অসপি আছে, কিন্তু স্ট্যান্ডার্ডটা অন্য। সে হাইড্রাইটিডিফর্ম মোল তোমাদের একরকম কোশ্চিন দেওয়া হবে, এফসিপিএস এ একরকম, এমএস এ একরকম। সুতরাং তোমাদের লেভেলে কি কোশ্চিন দেওয়া যেতে পারে সেটা আমি বলছি, এবং যে টপিকগুলোর উপরে আমি বলছি এগুলা থেকেই সাধারণত তোমাদের দেওয়া হয়। তবে এর বাইরেও আসতে পারে, এই কথাটা বারবারই বলছি যে মোটামুটি 80-90% তোমরা এখান থেকেই পেয়ে যাবে, কিংবা বাইরে থেকে একটা দুইটা আসতে পারে। আচ্ছা, আমরা প্রথমে স্পেসিমেন সম্পর্কে কথা বলবো। স্পেসিমেনের মধ্যে আমরা যেটা বলেছি হাইড্রাইটিডিফর্ম মোল, তোমরা একটু জুম করে দেখো, একটু জুম করে দেখলে লেখাগুলো বুঝতে পারবে, কারণ এগুলো তো স্লাইড তৈরি করা সম্ভব না। হাইড্রাইটিডিফর্ম মোল, বাইকর্নিয়েট ইউটেরাস, ফাইব্রয়েড ইউটেরাস, কার্সিনোমা সার্ভিক্স, ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার, ওভারিয়ান সিস্ট। ওভারিয়ান সিস্টের মধ্যে বিভিন্ন রকমের সিস্ট আছে, ডার্মার সিস্ট, সিরাসিস্ট, মিসেনিয়া সিস্ট।
এর মধ্যে ডার্মায়োসিসটা বেশি ইম্পর্টেন্ট। আর আনরাপচার টিউবাল প্রেগনেন্সি, একটোপিক প্রেগনেন্সি যেটা রাপচার না হয়েছে, টিউবটা থিকেন্ডেড থাকে, একটা স্যাক লাইক স্ট্রাকচার থাকে, সেটাকে আমরা বলি আনরাপচার টিউবাল প্রেগনেন্সি। তো এখন কিন্তু তোমাদেরকে কোনো স্পেসিমেন দেওয়া হবে না। আজকাল যেটা আমরা করি সেটা হলো সাপ্লাইড ফটোগ্রাফ দেই, কারণ স্পেসিমেন সব জায়গায় নাই, ইনস্ট্রুমেন্টও দেওয়া মুশকিল, একটা ভায়াল দিলে সেটাকে ভেঙে পানি পড়ে যেতে পারে ওষুধটা। এই জন্য আজকাল আমরা সব জিনিস ফটোগ্রাফ করে দেই, যে আইডেন্টিফাই দ্য সাপ্লাইড ফটোগ্রাফ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স বিলো। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা স্পেসিমেন নিয়ে কথা বলবো। আমরা স্পেসিমেনে আমরা দেখি যে কোশ্চেন গুলো কিভাবে আসে। আজকে যেভাবে বলছি এভাবে করেই তোমাদের কোশ্চেন গুলো থাকবে, মানে তোমাদেরকে আমি কিছু মডেল দেখাবো, মডেল কোশ্চেন, ঠিক আছে? আর তোমাদেরকে আমি পারমিশন দিলাম না দেখে তোমরা রাগ করো, মানে মন খারাপ করো না, কারণ এগুলো একদমই কনফিডেন্সিয়াল। অস্পিড কোশ্চিন কেউ কোনোদিন এ পর্যন্ত দেখতে পায় নাই, দেখতে পাবেও না। তারপরেও আমি চেষ্টা করেছি যে তোমাদেরকে কিভাবে পড়াইলে বুঝাইলে, আমি স্টেশনগুলো কালকে সব তোমাদের জন্য তৈরি করছি, যে কিভাবে করালে তোমাদের একটু সুবিধা হয়। যেরকম এরকম একটা কাগজ তোমাদেরকে সেটে দেওয়া থাকবে, এগুলাকে বলা হয় স্ট্যাটিক স্টেশন। ফার্স্ট অফ অল আমরা হাইড্রাইটিডিফর্ম নিয়েই কথা বলি। এখানে হলো তোমাদেরকে জাস্ট মনে করো এরকম একটা পেপার তোমাদের টেবিলের উপরে থাকবে, দ্যাট ইজ স্টেশন নাম্বার 4 অর স্টেশন নাম্বার 1 অথবা স্টেশন নাম্বার 10, যাই থাকুক তোমাদের 10টা যেহেতু স্টেশন থাকবে এরকম। ইনস্ট্রাকশন ফর দ্য ক্যান্ডিডেট, এই কথাটা তোমাদের পড়তে হবে। লুক অ্যাট দ্য ফটোগ্রাফ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো। আর টাইম থাকবে কত? 5 মিনিটস। তাহলে তোমাদের যখন তোমাদের লুজ শিট থাকবে টেবিলের উপরে, তোমরা ওখান থেকে একটা কাগজ নিয়ে ঝটপট লেখা শুরু করবে। এমন কোনো কোশ্চেন থাকবে না যেটা তোমরা 5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারবে না, অবশ্যই 5 মিনিটে লেখা কমপ্লিট করতে হবে। তার থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, যেরকম সাদা শিটের এই মাথার উপরে এখানে তোমরা তোমাদের রোল নাম্বার এবং স্টেশন নাম্বার লিখবে। কোনো স্টুডেন্ট যদি শিটের উপরে রোল নাম্বার আর স্টেশন নাম্বার না লিখে, তাইলে তার খাতা বাতিল। কারণ তোমার রোল নাম্বার না লেখা মানে তুমি কে পরীক্ষা দিচ্ছ এটা আমরা জানলাম না, আর তোমার স্টেশন নাম্বার না লেখা মানে তোমার স্টেশন কত এটাও আমরা জানলাম না, সুতরাং সেই কাগজটা বাতিল। তাহলে তুমি পরীক্ষা 10 স্টেশনই দিয়ে আসছো, কিন্তু তোমার কাউন্ট হচ্ছে 8টা। এই যে এইসব কিছু ফ্যালাসি আছে, আর এগুলো নিয়ে কিন্তু কেউ তোমাদেরকে ওইভাবে আলাদা করে কথা বলবে না। এই জন্য আমি অ্যাজ এ হোল স্টেশন আমি কম দেখাই, আমি মডেল হিসাবে কিছু দেখাবো। কিন্তু তোমাদের জন্য যেগুলো জরুরি পরীক্ষা হলের জন্য যেগুলো জরুরি, হয়তো ফাইনাল তোমরা যেহেতু রেগুলার ব্যাচের স্টুডেন্ট, তোমাদের পরীক্ষা 2-1টা স্টেশন টাফ হতে পারে। তারপরেও আমরা পরীক্ষার আগে ইনশাল্লাহ আমরা থাকলে ক্লাস নিব। আর ঠিক এরকম ভাবেই তোমাদেরকে একটা মডেল দেখাচ্ছি, যে এভাবেই থাকে, যে স্টেশন নাম্বার তাইলে গেল, আর ইনস্ট্রাকশন ফর দ্য ক্যান্ডিডেট, লুক অ্যাট দ্য ফটোগ্রাফ অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। টাইম হচ্ছে কত? 5 মিনিটস। তাহলে 5 মিনিটে তোমার এক টেবিল থেকে আর এক টেবিলে যাইতেও 1 মিনিট লাগে, পড়তেও লাগে, তাহলে 4 মিনিটে মোটামুটি লেখা কমপ্লিট করতে হবে। এরকম প্রস্তুতি নিয়ে তোমাদেরকে আগাতে হবে। বেল পড়বে, একজন একজন করে আগাবে, এইভাবে সার্কিট হিসাবে 10টা সার্কেল তোমরা কমপ্লিট করবে। তো এখানে আমরা দেখি যে স্পেসিমেন পড়তে গেলে, একটা স্পেসিমেন যখন তুমি পড়বে তখন তোমাকে সেখান থেকে কি কি জিনিস জানতে হবে। একটা স্পেসিমেন যখন পড়বে, অ্যাট ফার্স্ট তার ডায়াগনোসিস, ছবি দেখে যেন তুমি চিনতে পারো। দ্বিতীয় নাম্বার তার প্রেজেন্টিং কমপ্লেন, যে পেশেন্ট আমাদের কাছে কি কমপ্লেন নিয়ে আসে, তার সাইন সিমটম কি, তার সিমটম কি, সাইনটা তো আর আমরা দেখতে পাই না, তার সিমটম কি, সিমটম নিয়ে সে প্রডিউস করে, কি ইনভেস্টিগেশন দিয়ে আমরা সেটা এস্টাবলিশ করতে পারি, ইনভেস্টিগেশন। এরপরে তার আমরা কি ট্রিটমেন্ট করি, তার কোনো ফলো আপ আছে কিনা, এবং সেই ডিজিজের থেকে কি কমপ্লিকেশন হতে পারে। এই মোটামুটি 6-7টা পয়েন্টে কোনো স্পেসিমেন পড়তে গেলে এই 6-7টা পয়েন্ট পড়লেই মোটামুটি কাভার হয়ে যাবে। ফার্স্ট অফ অল বললাম যে আইডেন্টিফিকেশন, তুমি যেন ছবি দেখে চিনতে পারো। আর দ্বিতীয় নাম্বার বলেছি যে কি প্রেজেন্টিং কমপ্লেইন থাকবে পেশেন্টের। তৃতীয় নাম্বার বলেছি যে তুমি সেই পেশেন্টের জন্য কি ইনভেস্টিগেশন করবে, কি কমপ্লিকেশন হতে পারে, কি ট্রিটমেন্ট দিবে। এর বাইরেও 2-1টা থাকতে পারে, মোটামুটি এগুলো দিয়েই কাভার করা হয়। এখন আমরা যদি এই স্টেশনটাকেই দেখি, তাইলে আমরা দেখতে পাচ্ছি যে
এখানে তোমাদেরকে 5টা কোশ্চেন দেওয়া হয়েছে যে আইডেন্টিফাই দ্য ফটোগ্রাফ, হাউ ডিড দ্য পেশেন্ট প্রেজেন্ট ইন দিস কেস, মানে এই ক্ষেত্রে পেশেন্টটা কিভাবে প্রেজেন্ট করে, হাউ উইল ইউ কনফার্ম দ্য ডায়াগনোসিস, যে কথাগুলো আমি আগে বলেছি, মেনশন দ্য ডেফিনিটিভ ট্রিটমেন্ট অফ দিস কেস অ্যান্ড মেনশন দ্য ফলো আপ অফ দ্য পেশেন্ট। তাইলে তোমরা ছবিটা দেখে বুঝতে পারতেছো যে এটা কি হাইড্রাডিটিফর্ম মোল। এখন আনসার কি, এটা জীবনেও কেউ দেখতে পারবে না, তোমাদের পড়ানো সুবিধার বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। এটা থাকবে হলো এক্সামিনারের কাছে, তাহলে এক্সামিনার যেটা দেখে তোমাদেরকে মার্ক দিবে পরীক্ষার সময় সেটাকে বলা হয় আনসার কি, চেক লিস্ট ফর অ্যাসেসার। তাইলে এখানে আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল আইডেন্টিফাই দ্য ফটোগ্রাফ, তাহলে হাইড্রাডিটিফর্ম মোল। হাউ ডিড দ্য পেশেন্ট প্রেজেন্ট ইন দিস কেস, তাইলে কি কি প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে, শর্ট হিস্ট্রি অফ অ্যামেনোরিয়া, exacerbated signs symptoms of pregnancy, parvaginal bleeding and passage of grape-like vesicles vaginally. How will you confirm the diagnosis? ডায়াগনোসিস কিভাবে কনফার্ম করব, শুধু একটা আলট্রাসোনোগ্রাম করলেই করা যায়, কিন্তু তার সাথেও আমরা বিটা এসসিজিটা করি, কারণ মোলার প্রেগনেন্সিতে বিটা এসসিজি খুব এক্সেসিভলি বেড়ে যায়। আর তারপরে আমরা বলেছি মেনশন দ্য ডেফিনিটিভ ট্রিটমেন্ট অফ দিস কেস, সাকশন অ্যান্ড ইভাকুয়েশন, মেনশন দ্য ফলো আপ অফ দিস পেশেন্ট, এখানে ব্র্যাকেটে লেখা আছে যে এনি থ্রি যেখানে লেখা থাকবে সেখানে তোমরা 3টাই লিখবা, আর যেখানে কোনো লেখা থাকবে না যে 3, 4, 2, তাইলে তোমরা যে কয়টা পারো, মানে এই টাইমের মধ্যে কভার করা যায় 3টা ম্যাক্সিমাম 4টা, কারণ কোশ্চেন গুলো আবার কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশন সেটাও বলছি। তাহলে মেনশন দ্য ফলো আপ অফ দিস পেশেন্ট, এখানে বলা হচ্ছে এনি থ্রি মানে তোমাদেরকে অনেক ফলো আপের অনেক পয়েন্ট আছে, তোমরা যেটা যেটা ইম্পর্টেন্ট বলবে। 6 মাস পর্যন্ত আমরা ফলো আপ করবো, ফলো আপ ফর 6 মান্থ, হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন, serum beta HCG level weekly until 3 consecutive negative levels are achieved and then monthly, and contraceptive advice, এভাবে তাকে আমরা ফলো আপ করবো। এখন এখানে দেখো, একটু খেয়াল করলে দেখতে পারবে যে তোমাদের কিন্তু কোশ্চিন তো লিখতে হবে না, কোশ্চিন তো ওখানেই, তোমরা খালি আনসার লিখে কি করবা, আনসার 1 হাইড্রাডিটিফর্ম মোল, আনসার 2 এই কয়টা লিখলা, আনসার 3 এটা, আনসার 4 এটা, এইটুক লিখতে কত লাগে, 2 মিনিটের বেশি সময় লাগে না। সুতরাং কেউ অস্পিতে লিখে সারতে পারি নাই এটা আমরা বিশ্বাস করি না, কারণ আমরা কোশ্চেন গুলা সেভাবে করেই করা হয়। আর এখানে দেখো মার্কের ডিস্ট্রিবিউশন, আইডেন্টিফিকেশনে এখানে আমরা 1 মার্ক দিয়েছি, তাহলে পেশেন্টের প্রেজেন্টেশনে 0.5 into 4 মানে 2 মার্ক। তার মানে কেউ যদি 3টা প্রেজেন্টেশন লেখে এখানে, তাইলে কিন্তু তার 1টা মার্ক কাটা যাবে, মানে 0.5 কাটা যাবে, তাইলে সে এখানে 1.5 পাবে। এটা তো অঙ্কের মতো। আবার কনফার্ম ডায়াগনোসিস 2টা লিখলে 2 পাবে, 1টা লিখলে 1 পাবে, সেভাবে মার্কটা চিন্তা করে তোমাকে অ্যান্সার করতে হবে। আর ডেফিনিটিভ ট্রিটমেন্ট হচ্ছে সাকশন ইভাকুয়েশন, এখানে 2, আর ফলো আপে এনি 3 যেহেতু দেওয়া হয়েছে এখানে তার কোনো কনফিউশন নেই। কিন্তু যেখানে তোমাদের কোনো দেওয়া থাকবে না, হাউ ডিড দ্য পেশেন্ট প্রেজেন্ট ইন দিস কেস, তাহলে হাউ ডিড দ্য পেশেন্ট প্রেজেন্ট ইন দিস কেস, তোমার প্রেজেন্টেশন 6টাও থাকতে পারে, কিন্তু কখনোই তুমি 4টার বেশি লিখবে না। হ্যাঁ, 4টার বেশি লিখবে না, কারণ 4টার পরে সাধারণত আমরা কোশ্চিন করি না। কেউ 2টা লিখতে পারে, 3টা লিখতে পারে, 4টা। এবং যদি কোনো ইয়ে করা ডিমার্কেট করা না থাকে যে 3, 4, 2, তাইলে অবশ্যই তোমরা ম্যাক্সিমাম হলে 4টা লিখবে, 4টার বেশি তোমরা লিখবে না। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের একটা হাইড্রাডিটিফর্ম মোলের উপর এই ধরনের একটা কোশ্চিন থাকতে পারে, জাস্ট এটাই পেস্ট করে দেওয়া থাকবে টেবিলের উপরে, এবং তোমাদেরকে এই অ্যান্সার গুলা লিখতে হবে, এবং টোটাল মার্কস হচ্ছে 10। আচ্ছা, আমার তো একটু মানে উল্টাপাল্টা করে গুছানো আছে, যার জন্য আমি তোমাদেরকে যেখানে এখন স্পেসিমেন পড়াচ্ছি আগে স্পেসিমেন নিয়ে কথা বলবো, স্পেসিমেন গুলো সম্পর্কে আগে আমি একটু ধারণা দিয়ে নেই, এই জন্য আমি তোমাদেরকে উল্টাপাল্টা করে পড়াবো। এটা দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো যে খুব সুন্দর ক্লিয়ার ছবি দেওয়া আছে। এখানে এই লেখাগুলা কিন্তু থাকবে না, লেখাগুলাকে আমরা তখন ফটোশপের মাধ্যমে এগুলা মিশাই দিই, ঠিক আছে? কোনো লেখা থাকবে না, জাস্ট একটা পিকচার থাকবে। তাহলে এটা কিসের ছবি বলো, ফারিয়া বলো, এটা কিসের ছবি? হ্যাঁ,
এটা দেখে কি মনে হচ্ছে, কেউ কি বলতে পারছো না? ফাইব্রয়েড ম্যাডাম। ফাইব্রয়েড, হ্যাঁ, যে পারবে সেই সেই আনসার করো, তাতে তো ইন্টারাকশন না হলে ক্লাস নিতে আসলে ভালো লাগে না। তাইলে ফাইব্রয়েড ইউট্রাস, তাইলে ফাইব্রয়েড ইউট্রাসটা খুবই একটা কমন জিনিস। এখান থেকে তোমাদের কি কি কোশ্চেন থাকতে পারে, তোমরা যেই পারো সে আমাকে সাথে ইন্টারাক্ট করো, অসুবিধা নেই। তাহলে ফাইব্রয়েড ইউট্রাসের কি কি কোশ্চেন এখানে থাকতে পারে, আমরা কিন্তু এই লেখাগুলো তখন মুছে দিব, বুঝছো? এখন আমি ফটোশপে আর কাজ করতে পারি, কালকে তোমাদের স্টেশন গুলো আমি কালকে ঠিক করছি, কিন্তু অনেকই সময় লাগে একটা স্টেশন ঠিক করতে। নেক্সট হচ্ছে এখান থেকে আমরা কি ধরনের কোশ্চেন দিতে পারি, এখানেও কিন্তু উপরে ইনস্ট্রাকশন সব ক্ষেত্রে একই রকম, স্টেশন নাম্বার এবং ইনস্ট্রাকশন ফর দ্য ক্যান্ডিডেট এট টাইম 5 মিনিট। তাইলে যেটা বলেছি যে কাগজের উপরে, হোয়াইট শিটের উপরে নিজের রোল নাম্বার এবং স্টেশন নাম্বার দিতে হবে, এছাড়া খাতা বাতিল। তুমি বলবা 10টা স্টেশন দিয়ে আসছি আমি, কেন 7টা স্টেশন পাওয়া গেল? তাইলে তুমি নিজেই ভুল করে আসছো। এগুলো আমরা পরীক্ষা শুরু হওয়ার আগেও তোমাদেরকে গাইড দিই, এখন আগের থেকে জানলে আরো বেশি সুবিধা। তাইলে এখানে আমাদের কোশ্চেন কি কি ছিল, আইডেন্টিফাই দ্য ফটোগ্রাফ, মেনশন টু ইম্পর্টেন্ট প্রেজেন্টিং কমপ্লেন্টস অফ দিস পেশেন্ট, এখানে কিন্তু টু বলেই দিয়েছি। What operation will be done if the patient is multipara and 45 years old? Why this operation be done? Mention the points in favor. Mention 3 complications of this condition if left untreated. বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত আমরা এটা ইয়ে করে দেই। আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই এই একটা দুইটা তিনটা কখন কি লেখা লাগবে এটা কিন্তু আমরা মেনশন করে দেই, তাতে করে তোমাদের জন্য আনসার করতে সুবিধা হয়। এখন দেখো এখানে আমরা আনসার শিটে কি লিখেছি, আনসার শিটে আমরা কি দিয়েছি, আইডেন্টিফাই দ্য ফটোগ্রাফ। ফটোগ্রাফ হচ্ছে ফাইব্রয়েড ইউট্রাস, একটা একটা করেই আমি যাই, সময় তো চলেই যাবে। ফাইব্রয়েড ইউট্রাস, এখানে কেন 1.5 মার্কস দিয়েছি, অনেকে শুধু লিখবে ফাইব্রয়েড। ফাইব্রয়েড তো ওভারিতেও হয়, শরীরের অন্য জায়গাতেও হয়, ফাইব্রোমায়োমা বিভিন্ন জায়গায় হয়, সুতরাং ফাইব্রয়েড ইউট্রাস এটা লেখার জন্য তোমাকে 1.5 দেওয়া হবে। আর কেউ যদি ফাইব্রয়েড লেখে তাহলে হয়তো 1 মার্কস পেতে পারে। নেক্সট হচ্ছে মেনশন টু ইম্পর্টেন্ট প্রেজেন্টিং কমপ্লেন্টস অফ দিস পেশেন্ট। ইম্পর্টেন্ট প্রেজেন্টিং কমপ্লেন্টস অফ দিস পেশেন্ট, তাহলে তোমাকে দুইটা বলাই হয়েছে। ফাইব্রয়েডের পেশেন্ট কিভাবে আমাদের কাছে প্রেজেন্ট করে, আমাদের কাছে ফাইব্রয়েডের পেশেন্ট আসেই দুইটা মেইন কমপ্লেন্ট নিয়ে, একটা হলো মেনোরেজিয়া আর একটা হলো লাম্প ইন দা লোয়ার অ্যাবডোমেন। সাধারণত লাম্পটা যখন 12 উইকস এর বেশি না হয় আমরা বুঝতে পারি না, 12 উইক সাইজ বাচ্চার যেরকম হয় পেলভিসের উপরে আসে তখন আমরা বুঝতে পারি যে এটা একটা টিউমার, কিন্তু মেইন কমপ্লেন থাকে হচ্ছে মেনোরেজিয়া। তাইলে দুইটা প্রেজেন্টিং মেইন কমপ্লেন হচ্ছে মেট্রোরেজিয়া থাকতে পারে, লোয়ার অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, রিটেনশন থাকতে পারে, ওগুলো মেইন কমপ্লেন না। চিফ কমপ্লেন হলো দুইটাই, একটা হচ্ছে মেনোরেজিয়া আর একটা লাম্প ইন লোয়ার অ্যাবডোমেন। নেক্সট আমাদের কোশ্চেন ছিল হোয়াট অপারেশন উইল বি ডান ইফ দ্য পেশেন্ট ইজ মাল্টিপ্যারা এন্ড 45 ইয়ার্স ওল্ড। তাহলে পেশেন্টটা যদি মাল্টিপ্যারা হয়, যার ফ্যামিলি কমপ্লিট, এতগুলা ফাইব্রয়েড আছে এবং তার আর বাচ্চার দরকার নাই, ইউট্রাসটা তো কাজই শুধু বাচ্চা ধারণ করা, তাহলে তার জন্য আমরা কি করব, তার জন্য কি আমরা মায়োমেক্টমি অপারেশন করব? তা করব না, তাহলে তার জন্য আমরা করব টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি। এখন তুমি এই পেশেন্টটার জন্য টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি কেন বললে, why this operation will be done, mention 3 points in favor। কেন আমরা এই পেশেন্টটাকে চুজ করলাম টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমির জন্য? কারণ সিমটম প্রডিউসিং ফাইব্রয়েড, এতগুলো ফাইব্রয়েড যার ইউটেরাসে আছে অবশ্যই সেটা সিমটম করবে। তার ফ্যামিলি কমপ্লিট এবং মাল্টিপ্যারা বলেছি, তার মানে ফ্যামিলি কমপ্লিট, আর এজ 45 ইয়ার বলেছি, তার মানে এরপরে আর তার বাচ্চা নেওয়ার কোনো প্রয়োজন নাই। তাইলে আমরা এই 3টা পয়েন্ট বললাম যে এই ফেভারের কারণে আমরা তাকে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি করব। মেনশন 3 কমপ্লিকেশনস অফ দিস কন্ডিশন ইফ লেফট আনট্রিটেড। যদি আমরা এই পেশেন্টটাকে এত কমপ্লেন নিয়ে আসছে, কিংবা সে আসে নাই, কিংবা সে বাড়িতে আছে, তার কি কি কমপ্লিকেশন হতে পারে, ডিজেনারেশন, নেক্রোসিস, ইনফেকশন, সিভিয়ার অ্যানিমিয়া, এগুলো হতে পারে। আমরা তোমাদের এর আগে ক্লাসের শুরুতে বলেছি যে প্রতিটা স্পেসিমেন পড়তে গেলে তোমাদেরকে প্রেজেন্টিং কমপ্লেন আইডেন্টিফিকেশন তো চোখে দেখে চেনা, এটাই হলো মেইন জিনিস। তুমি যদি আইডেন্টিফিকেশন না করলা তাইলে পুরাটা কোশ্চিন যতগুলা স্টেম আছে পুরা সবগুলা স্টেমই তুমি ভুল করে আসবে। সুতরাং
সেটা তো আমরা চাই না। সুতরাং ফার্স্ট অফ অল ছবি দেখে আগে আইডেন্টিফিকেশন শিখবা। বইয়ে যখন কোনো একটা স্পেসিমেন কোনো একটা টপিক পড়বা আগে তার ছবিগুলো দেখবা ভালো মতো। বিশেষ করে নতুন জেফকটের বইয়ে প্রচুর ছবি আছে। 9th এডিশনের যে জেফকটের বই সেখানে প্রচুর ভালো ভালো ছবি আছে। তাইলে ছবিগুলো তোমরা দেখলে পারে বোঝা যাবে যে স্পেসিমেনটা কিসের। 2 নাম্বার বলেছি যে প্রেজেন্টিং কমপ্লেন কি পেশেন্টের কিংবা সাইন সিমটম জানবে। এরপরে কি ইনভেস্টিগেশন করে আমরা ডায়াগনোসিস এস্টাবলিশ করি সেটা তোমাদের জানতে হবে। তারপরে পেশেন্টের জন্য আমরা কি ট্রিটমেন্ট অফার করি সেটা, আর কি কমপ্লিকেশন হয়। এইগুলো হচ্ছে মেইন প্যাটার্ন কোশ্চিনের। এ বাদেও তোমাদেরকে আসতে পারে যে হয় ফাইব্রয়েড কজেস মেনোরেজিয়া, এখানে আমরা এরকমই রাইট 2 or 3 পয়েন্টস, হয় ফাইব্রয়েড কজেস মেনোরেজিয়া এরকম একটা দেওয়া যেতে পারে। মোট কথা রিটেনের জন্য যে প্রিপারেশন নেবে ভালো, তার জন্য অসপি কোনো ব্যাপার না, এবং যে টপিক অনুযায়ী পড়বে যে এখান থেকে আমাদের অসপি আসতে পারে। তাহলে এগুলো তোমাদেরকে আমি মডেল হিসাবে দেখাচ্ছি। নেক্সট আমরা আর একটা বলবো যে সব সব জিনিসই একটু টাচ করতে হবে, তো এই জন্য আমি সবকিছুর মধ্যে যাব না। আচ্ছা, এখানে আমরা একটা ছবি দিয়েছি, এটা কিসের ছবি বলো, যে পারবে বলো। কার্সিনোমা সার্ভিক্স, আচ্ছা থ্যাংক ইউ। সেটা হচ্ছে, এটা হলো কার্সিনোমা সার্ভিক্স। আমরা দেখতে পাচ্ছি এটা ইউট্রাস, সার্ভিক্সটা অনেক ব্রড হয়ে গেছে এবং এই সার্ভিক্সের মুখের মধ্যে দিয়ে একটা গ্রোথ বের হয়ে আসছে। তাহলে দিস ইজ দ্য স্পেসিমেন অফ কার্সিনোমা সার্ভিক্স। তাহলে এখানেও কিন্তু আমরা সাপ্লাইড ফটোগ্রাফি বলেছি, আইডেন্টিফাই দ্য ফটোগ্রাফ। আজকাল আমরা সবকিছু ফটোগ্রাফ দিয়ে করি। তোমাদের 4-5টা স্টেশন থাকবে এরকম ফটোগ্রাফের, ইনস্ট্রুমেন্ট, স্পেসিমেন, এগুলো সবই ফটোগ্রাফ দিয়ে আমরা দিয়ে থাকি। তাহলে এখানে আমরা দেখো কি কি কোশ্চিন এখানে অফার করতে পারি, যে what may be the most probable diagnosis, what are the cardinal features of this growth, how will you confirm the diagnosis, what are the treatment options, any three, and what are the preventive measures of this condition. তাই দেখো তোমাদের কারো যদি টপিক পড়া থাকে, এগুলো খুবই বেসিক কোশ্চিন, যে স্টুডেন্টটা এই কোশ্চিন গুলো অ্যান্সার দিতে পারে না, এটা তোমাদেরকে হ্যারাস করার জন্য বলছি না, তোমাদের পড়ার স্ট্রেংথটা বাড়ানোর জন্য বলছি, যে এই বেসিক কোশ্চিন গুলোর আনসার যে স্টুডেন্ট দিতে পারে না, সে কিন্তু সব জায়গায় যে আটকাবে, রিটেনে আটকাবে, ভাইভাতে আটকাবে, কেজে আটকাবে। সুতরাং এইরকম বেসিক ভাবে তোমাদেরকে পড়তে হবে। তাহলে হোয়াট মে বি দ্য মোস্ট প্রবাবল ডায়াগনোসিস, তাহলে কার্সিনোমা সার্ভিক্স। হোয়াট আর দ্য কার্ডিনাল ফিচার্স অফ দিস গ্রোথ, এই গ্রোথের ক্ষেত্রে কি কি ফিচার থাকতে পারে। কি আমরা জানি, হার্ট ফিক্সড ফ্রাইবল ব্লিডস অন টাচ, একদম সবার ঠোঁটস্থ মুখস্থ থাকা লাগবে, হার্ট ফিক্সড ফ্রাইবল ব্লিডস অন টাচ। ঠিক আছে, আমরা চেয়েছি হয়তো 4টা-5টা, এখানে কার্ডিনাল ফিচার তুমি 4টা-5টা যা জানো লিখে দিলা। হাউ উইল ইউ কনফার্ম দ্য ডায়াগনোসিস, শুধুমাত্র বায়োপসি করে আমরা যে কোনো একটা ডায়াগনোসিস কনফার্ম করতে পারি। তাইলে সার্ভাইকাল বায়োপসি অ্যান্ড হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। তাহলে কনফার্ম করব কিভাবে ডায়াগনোসিস, সার্ভাইকাল বায়োপসি অ্যান্ড হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। হোয়াট আর দ্য ট্রিটমেন্ট অপশনস, এখানে শুধু তোমার ট্রিটমেন্টের নামগুলো লিখতে হবে, যে আমরা কি কি করি। যদি আর্লি স্টেজে থাকে, সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি অ্যান্ড কম্বাইন্ড থেরাপি অনেক সময় দেই, যে আমরা সার্জারির পরে রেডিওথেরাপি দেই, কিংবা সার্জারির পরে কেমোথেরাপি দেই, কিংবা ইনঅপারেবল কেস আছে সেখানে রেডিওথেরাপির সাথে কেমোথেরাপি দিচ্ছি, সেটাকেই বলা হচ্ছে কম্বাইন্ড থেরাপি, দুইটার যখন কম্বিনেশন একসাথে হচ্ছে। হোয়াট আর দ্য প্রিভেন্টিভ মেজার্স অফ দিস কন্ডিশন, এসব ক্ষেত্রে কার্সিনোমা সার্ভিক্সের প্রিভেনশন তো খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের রিটার্নের কোশ্চেনেও থাকে। তাহলে কার্সিনোমা সার্ভিক্স আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি, যদি আমরা ভায়া টেস্ট করি, স্ক্রিনিং করি, তাই না, স্ক্রিনিং টেস্ট করলে, আর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিনেশন। আজকাল কার্সিনোমা সার্ভিক্সের জন্য আমরা ইয়াঙ্গার এজে মেয়েদেরকে ভ্যাকসিনেশন নিতে বলি। অ্যান্ড অ্যাভয়েডেন্স অফ রিস্ক ফ্যাক্টর, যেগুলো করলে পারে কার্সিনোমা সার্ভিক্স হতে পারে, যেরকম তোমার অনেক কিছু ফ্যাক্টর আছে, যে আর্লি ম্যারেজ, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, কিংবা ইনফেকশন, এরকম অনেক কিছু রিস্ক ফ্যাক্টর আছে। তাহলে এই রিস্ক ফ্যাক্টরকে যদি আমরা অ্যাভয়েড করি, তাহলে কিন্তু আমরা এই ডিজিজটাকে প্রিভেন্ট করতে পারবো। আচ্ছা, একটু মনে হয় কুইক যাওয়া লাগবে। নেক্সট আমি তোমাদেরকে আর একটা স্পেসিমেনের আর একটা মডেল দেখায় আমি অন্যতে ইয়েতে চলে যাব, আবার ইনস্ট্রুমেন্টে চলে যাব, নাই তো ক্লাস শেষ করতে পারবো না। এই ক্লাসগুলো আসলে ভেঙে ভেঙে দেওয়া দরকার, কারণ ভেঙে ভেঙে এই জন্যই দেওয়া দরকার যে
আসলে বলার মতো অনেক কিছু আছে এখানে। তোমাদের কনজেনিটাল অ্যানোমালাস ইউট্রাস, ডেভেলপমেন্টাল অ্যানোমালি, তোমরা যেহেতু রেগুলার ব্যাচের স্টুডেন্ট, তোমাদের কিন্তু একদম অ্যাজ ইউজুয়াল না, দুই একটা স্টেশন কঠিন থাকতে পারে, ঠিক আছে? তাইলে তোমাদের ডেভেলপমেন্টাল অ্যানোমালি অফ দ্য ইউট্রাস এই চ্যাপ্টারটা অবশ্যই পড়বা, যে বাইকর্নেট ইউট্রাস, ইউনিকর্নেট ইউট্রাস, ইউট্রাস ডাইডালফিস। এখানে একটা ছবি আছে বাইকর্নেট ইউট্রাসের। তাইলে এখানে আমরা যে ইয়েগুলো কোশ্চেন গুলো দিয়েছি, আইডেন্টিফাই দ্য সাপ্লাইড ফটোগ্রাফ, why this condition develops, how can you confirm your diagnosis, mention its effect on pregnancy। সুতরাং তোমরা রেগুলার ব্যাচের স্টুডেন্ট, অবশ্যই ডেভেলপমেন্টাল অ্যানোমালি অফ ইউটেরাস অর জেনিটাল ট্র্যাক্ট, আর তো কিছু দেওয়া হবে না, ভ্যাজাইনা কিংবা সার্ভিক্সের অ্যাবনর্মালিটি দেওয়া হবে না, তোমাদের ইউটেরাসেরই অ্যাবনর্মালিটি দেওয়া হবে, হয়তো একটা ইউনিকর্নেট ইউটেরাস, বাইকর্নেট ইউটেরাস, ইউটেরাস ডাইডালফিস। এগুলো তোমরা পড়বে, কিভাবে ইনভেস্টিগেশন করা হয়, পেশেন্ট কি সিমটম নিয়ে আসে, এটা তোমাদের একটু জানতে হবে। তাইলে আমরা এখান থেকে যে কোশ্চিন গুলা পাবো এবং আমরা আনসারটা বলে দিচ্ছি। আইডেন্টিফাই দ্য সাপ্লাইড ফটোগ্রাফ, দ্য সাপ্লাইড ফটোগ্রাফ ইজ বাইকর্নেট ইউট্রাস। ওয়াই দিস কন্ডিশন ডেভেলপ, এটা কেন এরকম হলো, মানে আমাদের ইউট্রাসটা যেরকম একটা পিরামিড পাইরিফর্ম শেপ থাকে, তা না হয়ে এরকম হলো কেন? দুইটা মুলারিয়ান যখন জয়েন করে ইউট্রাসটা তৈরি করে, সেখানে ফিউশনের ডিফেক্টে, ইট ইজ এ কনজেনিটাল ডেভেলপমেন্টাল ডিফেক্ট ডিউ টু নন ফিউশন অফ মুলারিয়ান ডাক্ট। এটাই তোমাদের আনসার হবে। হাউ ক্যান ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস, এটা কিন্তু ডায়াগনোসিস কনফার্ম করার জন্য কিছু স্পেশাল টেস্ট লাগবে, সেই জন্যই বললাম যে এই চ্যাপ্টারটা তোমরা পড়বে ভালো মতো। যেখানে কনফার্মেশন অফ ডায়াগনোসিস ইজ ডান বাই আলট্রাসোনোগ্রাম, হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি, হিস্টেরোস্কোপি, ল্যাপারোস্কোপি অ্যান্ড এমআরআই। এগুলো না শুধুমাত্র আলট্রাসোনোগ্রাম করে আমরা এটাকে কনফার্ম করতে পারবো না। তাইলে এটা কনফার্ম করার জন্য আমাদের আলট্রাসোনোগ্রাফির পাশাপাশি কি কি রাখবে, হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি, যেটা না ইন্টেরিয়র ক্যাভিটি অফ দ্য ইউট্রাসটা বোঝা যাবে, আর হিস্টেরোস্কোপি, যেটা ইউট্রাসের ভিতরের প্যাথোলজি বোঝা যায়, এটা দিয়ে আরো কনফার্ম হওয়া যাবে, ল্যাপারোস্কোপি, এমআরআই, এগুলো দিয়ে আমরা ডায়াগনোসিসটা কনফার্ম করতে পারি। মেনশন ইটস ইফেক্ট অন প্রেগনেন্সি, NE4। তাইলে প্রেগনেন্সি, এরকম একটা ইউট্রাসের মধ্যে যখন প্রেগনেন্সি হবে, তাইলে বাচ্চাটা হয় এই কর্ণের মধ্যে, বাইকর্নেট ইউট্রাস মানে এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, তাহলে হয় এই কর্ণের মধ্যে বাচ্চাটা বড় হইতে থাকবে, না হলে এখানে। তাইলে এটার মধ্যে তো সেই পরিমাণে স্পেস নাই নর্মাল ইউট্রাসের মতো, তাইলে এদের কি কি হতে পারে, অ্যাবর্শন হতে পারে, প্লাসেন্টাল সমস্যা হতে পারে। অনেক সময় দেখা যায় বেবিটা একটা ক্যাভিটির মধ্যে বড় হচ্ছে, আর প্লাসেন্টাটা আর একটা ক্যাভিটির মধ্যে থাকছে, বিভিন্ন রকম কমপ্লিকেশন হয়। অ্যানোমালাস ইউটেরাসের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আর্লি রিকারেন্ট অ্যাবর্শন হতে পারে। তাহলে এসব ক্ষেত্রে আমাদের প্রেগনেন্সির উপরে কি ইফেক্ট হতে পারে, কি ইফেক্ট হতে পারে, মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন হয়, ডিফেক্টিভ প্লাসেন্টেশন হতে পারে, কর্নিওয়াল প্রেগনেন্সি, সার্ভাইকাল ইনকম্পিটেন্স, প্রিটার্ম লেবার অ্যান্ড রিটেন্ড প্লাসেন্টা। তাহলে যে যে কয়জন বসছে, যে চারটা দেখো এখানে কিন্তু ব্র্যাকেটটা লেখা আছে, NE3 NE4, NE3 NE4 বলেছি, যে ইনভেস্টিগেশনে বলেছি NE3। তাহলে তুমি যদি এই তিনটা লেখো, আলট্রাসোনোগ্রাফি, হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি আর হিস্টেরোস্কোপি, চ্যাপ্টারটা একবার পড়লেই বুঝবা যে এইসব টেস্ট ছাড়া এটা কনফার্ম করা যাবে না। এরপরে আমরা বলেছি ইফেক্ট অন প্রেগনেন্সি, NE4। তাহলে কি, বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে, প্লাসেন্টা অন্য জায়গায় বসতে পারে, কর্নাল প্রেগনেন্সি, এগুলো তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, নেক্সট এখন আমি স্পেসিমেন, আর তোমাদেরকে এত মডেল দেখাতে পারবো না কারণ সময় তোমাদের খুব লিমিটেড। আর কি কি আসতে পারে তোমাদেরকে আমি একটু পিকচার গুলো স্পেসিমেন এভাবে করে শেষ করে দিব। এখন তোমরা এখন এটা বলো, এটা কি, যে পারবে বলো, ঝটপট ঝটপট। হ্যাঁ, ডার্মার সিস্ট, কারণ এখানে আমরা দেখছি যে চুল আছে, একটা সিস্ট, এটা একটা সিস্ট ওয়াল কাটা, এখানে কিছু চুল আছে, টিথ আছে, কিছু এই যে হাড্ডি হুড্ডি মতো কিছু স্ট্রাকচার আছে, মোট কথা 3 জার্ম ডিস্কের বিভিন্ন রকমের ইয়ে আছে। আর চুল দেখলে পারেই আমরা হেয়ার, নেইল, টিথ এবং এগুলো দেখলে পারেই বুঝি যে সেটা ডার্মার সিস্ট। তাহলে এটা কিন্তু খুব একটা টিপিক্যাল পিকচার। তাহলে এগুলো তোমরা পড়ে নিবে, আমি যে স্টাইলে তোমাদেরকে পড়তে বললাম সেই স্টাইলে তোমরা এগুলো পড়ে নিবে। এটা কি, এটা বলো, ওভারিয়ান টিউমার,
ওভারিয়ান টিউমার শুধু বললে হবে না, এখানে ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার বলতে হবে, না হলে পরে 1 মার্ক, আর 1 মার্ক মানে আধা 1.5 মার্ক কি কাটা যাবে। ম্যালিগন্যান্ট কেন এখানে বলতেছি, বাইল্যাটারাল টিউমার, ইউটেরাসের 2 পাশে আছে মানে বাইল্যাটারাল। বাইল্যাটারাল টিউমার আবার দেখো সলিড এরিয়া, সিস্টিক এরিয়া, তাই না? তাইলে এটা একটা স্পেসিমেন, তাহলে বাইল্যাটারাল ওভারেক্টমি করা হয়েছে, তাইলে এটা অবশ্যই ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার। এরকম যদি কোনো ছবি থাকে যে কিছু সিস্টিক এরিয়া, কিছু সলিড এরিয়া বাইল্যাটারাল ইউটেরাসের সাথে রিমুভ করা হয়েছে, কারণ একটা সিস্ট আমরা একটা ওভারিতে আমরা রেখে দিতে পারতাম, কেন রাখি নাই, যেহেতু ম্যালিগন্যান্সি। এই জন্য এটা বাইল্যাটারাল, যখনই রিমুভাল হবে তখনই বলতে হবে ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার। আর তার আরো ফিচার কি, কিছু এরিয়া সলিড, কিছু এরিয়া সিস্টিক থাকবে। তো এখানে যদি আবার ওরকম একটা ফিচার না দিয়ে, এগুলো সাধারণত কম দেওয়া হয়, তারপরে দিলে তো করার কিছু নাই, তখন তোমাদের একটা স্টেশন মিস হয়ে যাবে, এই জন্য তোমাদেরকে আমি পড়তে বলছি। আর যদি এরকম কাটা স্পেসিমেন থাকে যে এরিয়াজ অফ হিমোরেজ, নেক্রোসিস, চিজি ম্যাটেরিয়াল, কিছু সিস্টিক এরিয়া আছে, কিছু সলিড এরিয়া আছে, এরকমও যদি থাকে, কাট সেকশন যদি কোনোটা দেয় যে বিভিন্ন রকমের স্ট্রাকচার আছে, যে কিছু বিশেষ করে হিমোরেজিক এরিয়া তোমাদেরকে থাকবে। হিমোরেজ আমরা জানি যে ম্যালিগনেন্সির মধ্যে হিমোরেজ থাকে, নেক্রোসিস থাকে, কালো কালো দেখো এখানে লাল লাল গুলো এরিয়াজ অফ হিমোরেজ, তারপরে এরিয়াজ অফ নেক্রোসিস, তারপরে কিছু সলিড এরিয়া থাকবে, কিছু বিভিন্ন রকমের মানে টিস্যুটা নর্মাল আর্কিটেকচার থাকবে না, এরকম যদি বোঝা যায় তাহলে এটা অবশ্যই ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার। এবার তোমরা বলো এটা কি, নিচেরটা বলো, হ্যাঁ ঝটপট বলে ফেলো। সেরা সিস্টাডিনোমা। এটা হলো মিউসিনিয়াস সিস্টাডিনোমা, হ্যাঁ। আচ্ছা, আর এই দেখাই ফেললাম, এইটা হলো সেরাস সিস্টাডিনোমা। এখন দুইটার মধ্যে কিভাবে ডিফারেন্সিয়েশন করবা, সাধারণত ওভারিয়ান টিউমার দিলে আমরা ডার্মাওয়েডই দেই, যেটা তোমাদের চেনার পক্ষে খুব সহজ, কিন্তু আসতে পারে, সেজন্যই তোমাদেরকে একটু জানতে হবে। সেরাস আর মিউসিনিয়াসের মধ্যে কিভাবে চিনতে পারবা, দেখো এটা সেরাসটাই আগে বলি, যে সেরাসটা একদম ক্লিয়ার, কোনো সেপটেশন নাই, আর থিন ওয়াল, দেখাই যাচ্ছে যে ভিতরে একটা ফ্লুইড কন্টেইনিং স্যাক, জাস্ট একটা ফ্লুইড কন্টেইনিং স্যাক, মনে করো একটা পলিথিন ব্যাগের মধ্যে পানি তুললে কিংবা একটা বেলুনের মধ্যে পানি তুললে যেরকম লাগে, জাস্ট লাইক অ্যাপিয়ারেন্সটা এরকম। একটু এখানে একটু হিমোরেজ দেখানো হয়েছে, কারণ এখান থেকে তো কেটে বাদ দেওয়া হয়েছে, তাই না? এটা তো একটা স্পেসিমেনের ছবি। তাহলে এরকম যদি কোনো সেপটেশন না দেখো, খুব ক্লিয়ার একটা ছবি, একটা সিস্ট, এটা হচ্ছে সেরাস সিস্ট। আর যখন দেখবে যে সিস্ট ওয়ালটা একটু থিক, দেখো ভিতরের কন্টেন্টটাও মনে হচ্ছে ঠিক, আর কিছু সেপটেশন থাকবে, হ্যাঁ, এরকম হলে মিউসিনিয়াস সিস্ট অফ দ্য ওভারি। সেরাস হলে একদম ক্লিয়ার, আর মিউসিনিয়াস হলে ভিতরে একটু টার্বিড থাকবে এবং কিছু সেপটেশনের মতো থাকবে। এইটা তাহলে ওভারিয়ান টিউমার 4টা ভাবে আসতে পারে, তার মধ্যে মোস্ট স্পেসিফিক অ্যান্ড ইম্পর্টেন্ট ইজ ডার্ময়েড সিস্ট। তোমাদেরকে যে প্যাটার্নে পড়তে বললাম ইনশাল্লাহ সেই প্যাটার্নে তোমরা পড়াগুলো করবে, কোনো স্টুডেন্টের পক্ষেই কোথাও কাউরে আটকানো সম্ভব না, টিচার আটকাই দিবে পারবে না, কারণ তোমরা তো ভালো স্টুডেন্ট, তোমরা সব ইনশাল্লাহ পারবে। শুধু তোমাদেরকে একটু পড়াটা বুঝায় দাও, তোমরা 1 বছর ক্লাস করতে পারো নাই। আচ্ছা, তাহলে আমরা হ্যাঁ, আর স্পেসিমেন আমরা বলেছিলাম যে একটা হলো আনরাপচার টিউবাল প্রেগনেন্সি, ঠিক আছে? এই যে দেখো এটা ইউট্রাস, এটা ল্যাপারোস্কোপির ছবি, কারণ এটা ল্যাপারোস্কোপির ছবি ছাড়া এগুলো দেওয়া যাবে না, কারণ এটা তোমরা বুঝতে পারবে না। এটা হলো ঘাট, এটা খুব রেয়ার, এই ধরনের কঠিন জিনিস সাধারণত আমরা দেই না, এটা পোস্ট গ্রাজুয়েট লেভেলের, কিন্তু তারপরেও দেওয়া যেতে পারে। যেটা তো বলেছি যে রেগুলার ব্যাচ আর সাপ্লি ব্যাচের পরীক্ষার কোশ্চেনের মধ্যে একটু ডিফারেন্স থাকে, ওদেরকে আমরা আরো সোজা করার চেষ্টা করি, আর তোমাদের ক্ষেত্রে নতুন কিছু দেওয়ার চেষ্টা করা হয়, যে 80% হয়তো কমন থাকলো, আর 10-20% একটু মেধা যাচাই করার জন্য তোমাদেরকে, তোমরা স্ট্যান্ড করবে, সুতরাং বিভিন্ন মেডিকেলের সাথে তোমাদের কম্পিটিশন হবে, তোমাদেরকে 1-2টা স্টেশন অনেক সময় একটু আনইউজুয়াল দেওয়া যেতে পারে। এই জন্য তোমাদের লিস্টে আমি এটাও রেখেছি, যে এখানে এটা ইউট্রাস আর এটা রাইট ফ্যালোপিয়ান টিউব। এখানে দেখো একটোপিক প্রেগনেন্সি আমরা জানি যে রাপচার হয়ে গেলে তো পেশেন্ট অনেক খারাপ হয়ে যায়, আর আনরাপচার থাকলে পেশেন্ট স্টেবল থাকে এবং স্যাকটা এর মধ্যেই আছে। তাহলে এরকম একটা ডাইলেটেড যদি ফ্যালোপিয়ান টিউব পাওয়া যায়, সেটাই আনরাপচার্ড একটোপিক প্রেগনেন্সি।
ঠিক আছে, ক্লিয়ার? তাহলে স্পেসিমেন আমরা এখানেই শেষ করছি। আল্লাহর রহমতে যে কয়টা বলেছি এই কয়টা তো মাস্ট হ্যাভ টু রিড। এর বাইরেও তোমরা যখন যে টপিকটা পড়তে যাবে সেখানে যদি কোনো স্পেসিমেন ছবি পাও, এটা হলো গাইনি, শুধুমাত্র গাইনি বললাম। গাইনি এই 8টা 7টা স্পেসিমেনের কথা আমি বলেছি। যদি খুব আনইউজুয়াল কোশ্চিন না হয় তাহলে আল্লাহর রহমতে আশা করা যায় এগুলোর মধ্যে থেকে তোমরা অবশ্যই কমন পাবে। সুতরাং যখনই যে টপিকটা পড়বে তখন মনে করে নিবে যে ম্যাডাম তো বলছিল যে এখান থেকে এইটা অসপি আসতে পারে। অসপির জন্য আলাদা কোনো পড়ার দরকার নাই, কোনো প্রিসাইজ পড়ার দরকার নাই। যখন তুমি যে টপিকটা পড়তেছো তখন তোমার মাথার মধ্যে সেট করতে হবে যে এই টপিক থেকে অসপিতে কি আসতে পারে। ঠিক আছে, এটা ফাইব্রয়েড ইউটারাস ছবি দেওয়া যেতে পারে, তাহলে এখান থেকে আমি অসপির মতো করে কিছু কোশ্চিন আনসার শিখে নেই। এখন আমি তোমাদেরকে চলে যাব ইনস্ট্রুমেন্টে। আমি তোমাদেরকে ঘুরে ঘুরে পড়াচ্ছি কিসের জন্য, যে তোমাদেরকে এখন স্পেসিমেন যেভাবে বললাম আশা করা যায় তোমরা ক্লিয়ার হয়েছে যে এভাবে করে স্পেসিমেন করতে হবে। এখন আমরা যদি মনে করি যে ইনস্ট্রুমেন্টের কথা বলবো, তাহলে ইনস্ট্রুমেন্ট আমরা কিভাবে পড়বো। এখানেও একটা মডেল করে আমি তোমাদের সাথে কথা বলবো। আচ্ছা, এখন ইনস্ট্রুমেন্টটা তোমাদেরকে বলেছি যে ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে তোমাদের ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কিছু কিছু জিনিস জানতে হবে। একটা ইনস্ট্রুমেন্টের হচ্ছে আইডেন্টিফিকেশন জানতে হবে, সেটার ইউজ জানতে হবে, কোন অপারেশনে এটা ইউজ করা হয়, আইডেন্টিফিকেশন আর ইন্ডিকেশন অফ ইউজ, এবং সেটার কি কমপ্লিকেশন, সেই ইনস্ট্রুমেন্ট দিয়ে কি কমপ্লিকেশন হতে পারে যখন আমরা ব্যবহার করতে যাচ্ছি, আর সেই ইনস্ট্রুমেন্টটা কিভাবে স্টেরিলাইজেশন করা হয়। তাহলে এটা কিন্তু ইনস্ট্রুমেন্ট সম্পর্কে বেসিক কয়েকটা কোশ্চিন। তাহলে ইনস্ট্রুমেন্টের আইডেন্টিফিকেশন, তারপরে ইউজ, এটা দিয়ে আমরা কি পারফর্ম করি কিংবা কি কাজে লাগে। 3 নাম্বার কোশ্চিন থাকবে যে ইনস্ট্রুমেন্টটা যখন যদি আমরা রাফলি ইউজ করি কি হ্যাজার্ড হতে পারে, কি কমপ্লিকেশন হতে পারে। আর একটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট থাকলেই তার স্টেরিলাইজেশন তোমাদের থাকবেই, কোন ইনস্ট্রুমেন্টটা কিভাবে স্টেরিলাইজ করা হয়। তাহলে এখানে আমরা যে ছবি পিকচারটা দেখিয়েছি এটা কিসের পিকচার বলো? কাসকোস ভ্যাজানাল স্পেকুলাম। হ্যাঁ, তুমি হলো বলেছো অবশ্যই সুন্দর সেলফ করে। রিটেনিং ভেজানাল হ্যাঁ, বাইভার্ব সেলফ রিটেনিং ভ্যাজানাল স্পেকুলাম। এখন আমি একসাথে তোমাদের কোশ্চিন আনসার গুলো দেখাই, যে ওখানে যে 5টা কোশ্চিন ছিল 4টা, সেটাই আমরা তো এখানে নিয়ে আসছি আবার। আইডেন্টিফাই দ্য সাপ্লাইড ফটোগ্রাফ, কাস্কো বাইভার্ব সেলফ রিটেনিং ভ্যাজানাল স্পেকুলাম। কেউ যদি লেখে কাস্কোস বাইভার্ব স্পেকুলাম, সে পেলো 1, এখানে মার্কস আছে 2, সে পেলো 1। আর যে পুরাটা লিখবে সে পাবে 2। আর যে হলো আরো একটু বেশি লিখবে কিন্তু পুরাটা লিখলো না, সে পাবে 1.5। ঠিক আছে, এভাবে কিন্তু মার্কসের ফ্র্যাকশন হয়ে যায়। আর ইয়েতে অসপিতে তো তোমাদের অঙ্কের মতো মার্কস একদম। তাহলে এটা যে কোনো ইনস্ট্রুমেন্টের নাম শিখলে পুরোটা শিখবে। কাস্কো বাইভার্ব সেলফ রিটেইনিং ভ্যাজাইনাল স্পেকুলাম, মেনশন ফর ডায়াগনস্টিক ইন্ডিকেশন অফ ইটস ইউজ। তাহলে আমরা ইন্সপেকশন অফ দ্য সার্ভিক্স টু সি দ্য সার্ভাইকাল প্যাথোলজি। আমরা কাস্কো কোথায় লাগাই, যে সার্ভাইকাল কোনো প্যাথোলজি থাকলে, আমার মনে হচ্ছে সিএ সার্ভিক্স সার্ভাইকাল পলিপ পেশেন্টটা এসে সেভাবে হিস্ট্রি দিচ্ছে, তাইলে আমরা সাথে সাথে কাস্কো লাগাই দেখি যে আসলে তার কি প্যাথোলজি আছে। তাহলে এটা দিয়ে আমরা কি কি ডিটেক্ট করতে পারি? সার্ভাইকাল ইরেশন, কার্সিনোমা সার্ভিক্স, ক্রনিক সার্ভিসাইটিস এন্ড সার্ভাইকাল পলিপ। নেম ফর প্রসিডিওর সুইচ ক্যান বি পারফর্ম বাই দিস ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্ট দিয়ে শুধু আমরা দেখে ডায়াগনোসিস করলাম না, এই ইনস্ট্রুমেন্টটা লাগিয়ে আমরা অনেক কিছু অপারেটিভ প্রসিডিওর করতে পারি, such as insertion and removal of copper teeth, polypectomy, MVA and taking cervical biopsy. How this instrument can be sterilized. তাইলে এখানে আমরা শুধু অটোক্লেভ লিখেছি, এটা বয়েল করেও স্টেরিলাইজ করা যায়। অত বেশি ভালো স্টেরিলাইজেশন হবে না, কিন্তু বয়েলিং এও একটা প্রসিডিওর, এই জন্য 2 মার্কস রাখা হয়েছে। ঠিক আছে, এটা লিখতে ভুল হয়েছে। তাহলে একটা ইনস্ট্রুমেন্টের স্টেরিলাইজেশন হচ্ছে বাই অটোক্লেভিং এন্ড বাই বয়েলিং, যেটার যা যে আসবে সেটাই তোমাদেরকে লিখতে হবে। নেক্সট আমি তোমাদেরকে আর একটা ইনস্ট্রুমেন্ট দেখাবো।
এগুলো কিন্তু আমি সব গাইনি রিলেটেড কথাবার্তা বলছি। তোমাদের থাকবে না। তোমাদের ক্লাসটা কি 12:30টায় শেষ না? ক্লাসটা 12:30টায় শেষ? আচ্ছা, এটা কি বলো, এটা কিসের ছবি? সেলফ রিটেনিং ফলেস ক্যাথেটার। হ্যাঁ, এটা সেলফ রিটেনিং ফলেস ক্যাথেটার। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা অপারেশনের পরে প্রত্যেকটা পেশেন্টকে ক্যাথেটার দেই, আবার অপারেশনের আগেও দিয়ে নেই। কোনো মানে অপারেশনের আগেই দিয়ে নেই যেন ব্লাডারটা ইনজুরি না হয়। তোমরা যারা অপারেশন থিয়েটারে যেতে পারো নাই, আসলে তোমাদের তো অনেক কিছু দেখা বাকি আছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে ব্লাডার ইনজুরি প্রিভেন্ট করার জন্য যে কোনো পেলভিক সার্জারিতে আমরা আগে ক্যাথেটার করে নিয়ে পেশেন্টকে অপারেশন করি। তাইলে এখানে যে দুইটা চ্যানেল থাকবে, একটা দিয়ে পানি ফুলায় বেলুনটাকে ইনফ্লেট করা হয়, এবং এই বেলুনটা এই এন্ডটা ইউরেথ্রার ভিতরে থাকে, আর এই বেলুনটা ব্লাডারের ভিতরে থাকে। ঠিক আছে, এটা মানে সরি, এই এন্ডটা এবং বেলুনটা এই পর্যন্ত হলো ব্লাডারের ভিতরে থাকে, আর এটা ইউরেথ্রার ভিতরে থাকে, এটা বাইরে থাকে, ফিক্স করা থাকে। তাহলে এখানে পানি দিয়ে ফুলানোর উদ্দেশ্য কি, যেন এটা বের হয়ে না আসতে পারে। তো এখানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডিভাইস, এটা ডিভাইসই আমরা বলবো যে এটা একটা ইম্পর্টেন্ট ডিভাইস। কেন? যে প্রতিটা পেলভিক সার্জারিতে আমরা ফিমেল পেশেন্টকে এটা ইউজ করবোই, এটা ছাড়া কোনো অপারেশন হবে না। আর তোমাদের তো ফিফথ ইয়ারের একটা বড় অংশ যে অপারেশন থিয়েটারে যাওয়া এবং অপারেশন দেখা, সুতরাং এগুলো তোমাদের জন্য অবশ্যই মনে হবে যে আমি তো এটা দেখি নাই, এটা কি আসলো, কিন্তু আসলে এটা তোমাদের খুবই পরিচিত একটা জিনিস হওয়া উচিত ছিল যদি তোমরা ঠিকঠাক মতো ক্লাস করতে পারতে। তাহলে এখান থেকে কি ধরনের কোশ্চিন হতে পারে? আইডেন্টিফাই দ্য ফটোগ্রাফ। তাহলে ইট ইজ বাই চ্যানেল সেলফ রিটেইনিং ফলেস ক্যাথেটার। তাহলে ওই পুরা কথা লেখার জন্য 2। হোয়াট ইজ দ্য পারপাস অফ ইটস ইউজ, এটা কি ক্ষেত্রে আমরা ব্যবহার করি? ফর কন্টিনিউয়াস ড্রেনেজ অফ ইউরিনারি ব্লাডার। ওয়ান টাইম যেটা ইউজ করি আমরা ক্যাথেটার, সেটাকে বলা হয় প্লেন রাবার ক্যাথেটার। আর যেটা আমরা ইউজ করি অনেকক্ষণ, মানে অনেক সময় ধরে অপারেশনের সময় রাখতে পারি, কিংবা আমরা অপারেশনের পরে 2-3 দিন রাখতে পারি, কিংবা ইভেন 14 দিন 21 দিন রাখতে পারি, সেইটাই হচ্ছে ফলেস ক্যাথেটার। এটা কন্টিনিউয়াস ড্রেনেজ অফ দ্য ব্লাডার করবে, ব্লাডারের মধ্যে কোনো ইউরিনই জমতে দিবে না। হোয়াট আর দ্য ফাংশনস অফ ইটস টু চ্যানেল। দুইটা চ্যানেল যেটা দেখালাম যে সেটার কাজ কি? ওয়ান চ্যানেল ইজ ফর ড্রেনেজ অফ ইউরিন অ্যান্ড অ্যানাদার চ্যানেল ইজ ফর পুশিং ওয়াটার টু ইনফ্লেট দ্য বেলুন। বেলুনটা যদি না ফুলাই তাহলে তো এটা রাবার ক্যাথেটারের মতো বের হয়ে আসবে। মেনশন 3 ইন্ডিকেশনস অফ ইটস ইউজ। এটা কি কি ক্ষেত্রে আবার ইউজ করা যাবে, আমরা কি কি ক্ষেত্রে আমরা এটা ইউজ করি? ইউরিনারি রিটেনশন, একটা পেশেন্ট 2-3 দিন ইউরিন পাস করতে পারে নাই, প্রচন্ড ব্যথা নিয়ে আসছে, তাইলে ইউরিনারি রিটেনশনের ক্ষেত্রে দেই। Following delivery in obstructed labor, following repair of VBF after vaginal hysterectomy, এইসব অপারেশনের আমরা এগুলো এটা দিয়ে রাখি, বেশ অনেক দিন দিয়ে রাখি। অবস্ট্রাকটেড লেবারের ক্ষেত্রে 14 দিন দেই, ভিভিএফ রিপেয়ার করার পরে 14 দিন থেকে 21 দিন দেই, 2 to 3 weeks। ভ্যাজানাল হিস্টেক্টমির পরেও 5 days রাখা হয়। রাইট ডাউন 2 complications that may occur if kept for prolonged period। কারো খুলতে মনে নাই, কিংবা ডাক্তারের কাছে ঠিক মতো আসে নাই, এরকম যদি অনেক দিন ক্যাথেটারটা রেখে দেওয়া হয়, তাহলে কি কমপ্লিকেশন হতে পারে? ঠিক টাইমে না খুললে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। ইউরিনারি রিটেনশন আফটার রিমুভাল, আমি খুলে ফেললাম, তারপরেও দেখা গেল যে আবারও তার, যেহেতু এতদিন সে কন্টিনিউয়াস মানে তার কোনো আর্জেন্সি ছাড়া সে ভয়েড করেছে, কিভাবে ভয়েড করেছে? উইথ দ্য হেল্প অফ দ্য ক্যাথেটার। সেজন্য তার মাসেল টোন, ইউরেথাল টোন, ব্লাডার টোন ফিরে আসতে একটু সময় লাগতে পারে। এই জন্য দেখা যায় যে অনেক প্রলং পিরিয়ড রেখে দিয়ে খুলে দিলে আবার তার রিটেনশন অফ ইউরিন হয়। অ্যান্ড ডিফিকাল্টি ইন রিমুভাল, যখন অনেক দিন রাখা হয় তখন ওই বেলুনটা আর খুলতে চায় না, পানিটা বের করা যায় না, যার জন্য অনেক সময় ডিফিকাল্টি হতে পারে। এই জন্য আমি যদি বলি যে এটা 21 দিনের জন্য রাখবো, 21 দিনের জন্য ঠিক আছে, মাঝে যদি আমার মনে হয় যে ক্যাথেটারটা চেঞ্জ করা দরকার, আবার চেঞ্জ করা লাগতে পারে। নাহলে খুব প্রলং পিরিয়ড ক্যাথেটার রাখা যাবে না, তাতে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে পাইলোনেফ্রাইটিস হয়ে একটা পেশেন্টের ডেথ পর্যন্ত হতে পারে। আচ্ছা, নেক্সট আমরা যাব
এটা কি বলো, যে পারবে বলো। MBA syringe. হ্যাঁ, এমবি এক্সপিরিয়েন্স, থ্যাংক ইউ। এমবিএ সিরিজ এটা, হ্যাঁ এটা খুবই ইউজ হয়। যত অ্যাবর্শন কোর টপিক বলেছে যে আর্লি প্রেগনেন্সি লস, এটা হলো, এগুলো হলো কোর টপিক, কন্ট্রাসেপটিভ কোর টপিক। আর্লি প্রেগনেন্সি লস, এটার মধ্যে অ্যাবর্শন, একটোপিক প্রেগনেন্সি আর হাইড্রাটিটিফর্ম মোল, এই তিনটার থেকে কোশ্চিন থাকবেই থাকবে, এটা না পড়ে কেউ পরীক্ষা হলে যাবে না। সেক্ষেত্রে এটা মানে আমরা যত ইনকমপ্লিট অ্যাবর্শনের পেশেন্ট পাই সবগুলাকেই আমরা ক্লিয়ার করি কি দিয়ে, ইউটেরাইন কন্টেন্টের যে রেসিডিউ গুলো থাকে, ইনকমপ্লিট অ্যাবর্শন হোক কিংবা মিসড অ্যাবর্শন হোক, যদি বেশি উইকস হয়ে যায় তা পারবো না, আপ টু 12 উইকস 10 উইকস পর্যন্ত আমরা এমবিএ সিরিজ দিয়ে টেনে ওই ভিতরের যেগুলো ডেড টিস্যু থাকে, ডেব্রিজ থাকে, সেগুলো বের করে নিয়ে আসি। সুতরাং এটা খুবই কমনলি ইউজড একটা জিনিস। তোমরা ওয়ার্ড করলে অবশ্যই তোমরা ওয়ার্ডে না যে পরীক্ষা হলে যাবে না, এটা এগুলো দেখবা। এটা হলো এমবিএ সিরিজ, এটা আমাদের প্রতিদিনেই ধরো 4-5টা যদি ইনকমপ্লিট অ্যাবর্শনের পেশেন্ট আসে, এই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা তাদেরকে অপারেশনটা করে ফেলি। তাহলে এটা চিনতে হবে, এটা এমবিএ সিরিজ। এখন আমরা কোশ্চিন গুলোতে যাই। এমবিএ সিরিজ দেখো, এখানে যে একটা পিস্টন আছে, এখানে এটা লক করার একটা যন্ত্র, এবং এটার সামনে ক্যানুলা লাগায় ভিতরে কন্টেন্ট গুলোকে বের করে নিয়ে আসা হয়। এখন আমরা এখানে যে কোশ্চিন গুলা বলেছি যে আইডেন্টিফাই দ্য ফটোগ্রাফ, ম্যানুয়াল ভ্যাকিউম অ্যাসপিরেশন সিরিঞ্জ অর এমভিএ সিরিঞ্জ। তুমি যখন আনসার করছো তখন তোমাকে পুরাটাই লিখতে হবে, এমভিএ বলবা না, এমভিএ সিরিঞ্জ বলবা না, ব্র্যাকেটে এমভিএটা বড় করে লিখবা, ম্যানুয়াল ভ্যাকিউম অ্যাসপিরেশন সিরিঞ্জ, ঠিক আছে? ম্যানুয়াল ভ্যাকিউম অ্যাসপিরেশন একটু লিখে ব্র্যাকেটে এমভিএ সিরিঞ্জ। মেনশন টু ইম্পর্টেন্ট ইউজেস অফ দিস ইনস্ট্রুমেন্ট, এটা দিয়ে আমরা কি করি, ইনকমপ্লিট অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন, মোলার প্রেগনেন্সি, এগুলোকে আমরা ক্লিয়ার করে দেই। মেনশন 3 ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজেস অফ ইউজিং দিস ইনস্ট্রুমেন্ট, এটা ইনজুরি কম করে, ডিএসসি ইনস্ট্রুমেন্টে অনেকই বেশি ইনজুরি হয় এবং ইউটারাসটা তখন সফট থাকে, এই জন্য এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা মানে সেফ একটা ইনস্ট্রুমেন্ট, এবং এটা ইউজ করা অনেক ইজি। সেক্ষেত্রে এই সেফ ইনস্ট্রুমেন্টটা দিয়ে আমরা প্রসিডিওরটাকে উইদাউট অ্যানেস্থেসিয়া কুইক প্রসিডিওর শর্টার টাইমে করতে পারি, লেস ব্লিডিং হবে, নো নিড ফর প্রায়র সার্ভাইকাল ডাইলেটেশন, মোর কমপ্লিট প্রসিডিওর অ্যান্ড লেস চান্স অফ পারফোরেশন অফ ইউটারাস। আমরা যদি অন্য কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে করতে চাই, ইউটারাসে পারফোরেশন হওয়ার চান্স থাকে, সুতরাং এইগুলো তার অ্যাডভান্টেজ। রাইট ডাউন 3 কমপ্লিকেশনস ফলোইং ইটস ইউজ, এইটার ইউজ করলে কি কি কমপ্লিকেশন হতে পারে। হিমোরেজ, ইনকমপ্লিট ইভাকুয়েশন, যে কিছু টিস্যু ভিতরে থেকে গেল, পারফোরেশন অফ দ্য ইউট্রাস, এখানেও হতে পারে, কারণ যে ক্যানুলাগুলো দিয়ে করব, ইউট্রাসটা যদি সেপটিক অ্যাবর্শনে থাকে, খুব ইনফেক্টেড ইউট্রাস থাকে, তাহলে কিন্তু পারফোরেশন এটা দিয়েও হতে পারে, যদিও রেট খুবই কম। আর সেপসিস অর ইনফেকশন কেন হতে পারে, যদি আমরা আনস্টেরাইল জিনিস দিয়ে করি, এটা যদি আনস্টেরাইল জিনিস, আনস্টেরাইল এমভিএ জিনিস দিয়ে করি, তাহলে সেপসিস, ইনফেকশন এগুলো হতে পারে। আচ্ছা, ম্যাডাম একটা কোশ্চেন ছিল ম্যাডাম। বলো। ম্যাডাম ওই মোরাল প্রেগন্যান্সি পড়ার সময় যে বললেন ম্যানেজমেন্ট হচ্ছে সাকশন এন্ড ইভাকুয়েশন, এটা কি ম্যাডাম? এমবিএ সিরিজ সাকশন এন্ড যদি আর্লি, ইভাকুয়েশন, হ্যাঁ আর্লি উইকস এ যদি হয় সাকশন ইভ্যাকুয়েশন, তাহলে অবশ্যই আমরা এমবিএ সিরিজ দিয়ে এটা করব। এর ভিতরে এখানে বললাম না ক্যানুলা থাকে, সেই ক্যানুলাটা আমরা ইউট্রাসের ভিতরে দেই এবং এটা দিয়ে আমরা সাকশন ইভ্যাকুয়েশন করে বের করে নিয়ে আসি, এটা এমবিএ সিরিজ। এটা দিয়েও হতে পারে। আর আরেকটা আছে আমাদের বড় একটা সিরিঞ্জ আছে, এমআর সিরিঞ্জ বলা হয়, যদি একটু বেশি উইকসের হয় সেক্ষেত্রে আমরা এমআর সিরিঞ্জটা ব্যবহার করি, একটু মানে ডাইলেটেশন অনুযায়ী 6 মিলিমিটার, 4 মিলিমিটার, 8 মিলিমিটার এরকম ক্যানুলা আছে, ক্যানুলার ডায়ামিটার অনুযায়ী। তাইলে ধরো কারো 16 সপ্তাহের মোলার প্রেগনেন্সি, তাইলে এটা দিয়ে নাও আসতে পারে। সেক্ষেত্রে আমরা সাকশন মানে ভিতরের ক্যানুলাটাও একটু ওয়াইড বোর ক্যানুলা দিব, আর সাকশনটা আমরা এমআর সিরিঞ্জ দিয়েও করতে পারি, কারণ এটা হলো স্মল কন্টেন্ট আনার জন্য। সাকশন ইভাকুয়েশন, তুমি সাকশন দিবে নেগেটিভ প্রেসারে আর ইভাকুয়েট করবে ইউটারাইন ক্যাভিটি, সেটা এমভিএ সিরিজ দিয়ে বললাম যে 10 to 12 উইকস পর্যন্ত সাধারণত করা যায়। এরপরে আমরা যেটার হেল্প নেই সেটা হচ্ছে এমআর সিরিঞ্জ। সুতরাং সেখানে তোমাকে মোলার প্রেগনেন্সি করার সময় সাধারণত আমরা এমআর সিরিঞ্জ দিয়েই করে থাকি, ওই সিরিঞ্জটা আরো বড় এবং তার ডায়ামিটারও অনেক বেশি, আরো অনেক বেশি কন্টেন্ট সেখানে ঢুকে, এইটাই।
থ্যাংক ইউ ম্যাডাম। ওয়েলকাম। আচ্ছা, এখন আর একটা যেটা হচ্ছে এটার ছবি বলো কি, এটা কি ইনস্ট্রুমেন্ট? ওয়ার্ডে যে ইনস্ট্রুমেন্ট দেখবা যখন তোমরা যেটা শুরু করবা, আর আমরা কিন্তু এখন হসপিটালে যাচ্ছি মোটামুটি মোরাললেস রেগুলারলি, সুতরাং তোমরাও প্রোটেকশন নিয়ে, যাদের ভালো করার ইচ্ছা প্রোটেকশন নিয়ে সবাই দল বেঁধে আসা লাগবে তা না, যা যা একটা গ্রুপ গ্রুপ করে এসে কিন্তু দুই একটা জিনিস দেখতে পারো। এটা কি বলো? ডায়ালেটর ম্যাডাম, সার্ভিক্যাল ডায়ালেটর। এটা সার্ভাইকাল ডাইলেটর না, এটা ইউটেরাইন সাউন্ড। সার্ভাইকাল ডাইলেটরের সাথে এটার পার্থক্য হচ্ছে যে সার্ভাইকাল ডাইলেটরের দুই পাশে ইয়ে থাকবে, একই রকম থাকবে। আমি তোমাকে ডিফারেন্সটা আগে বলে দিই। এটা হচ্ছে ইউটেরাইন সাউন্ড, আগে এটার আইডেন্টিফিকেশন শিখো যে এটা কিভাবে ইউটেরাইন সাউন্ড। এটার একটা ধরার একটা হ্যান্ডেল আছে, এই জায়গাটা দিয়ে আমরা ধরি। এটার একটা স্ট্রেইট এরিয়া আছে, আর একটু পয়েন্টেড একটা এন্ড আছে, এবং এখানে একটা কার্ভ এরিয়া আছে। এটা কার্ভ এরিয়া আছে। ডাইলেটরের ছবি আমার কাছে এখন সেভ করা নাই, যার জন্য দেখাতে পারলাম না, কিন্তু আমি বলে বুঝাচ্ছি। এখানে দেখো একটা ব্লেন্ড এন্ড আছে। হ্যাঁ, এইটাই হলো ইউটেরাইন সাউন্ডের হলো ক্যারেক্টারিস্টিক্স, যে তার একটা শ্যাপ থাকবে, একটা টিপ, পয়েন্টের টিপ থাকবে, সেখানে একটা আগার দিকে একটা ব্লেন্ড থাকবে। এই ব্লেন্ডটার ইউট্রাসের পজিশন, অ্যান্টিভার্টেড কিংবা রেট্রোভার্টেড ইউট্রাস, অ্যান্টিফ্লেক্সড কিংবা রেট্রোফ্লেক্সড, এই পজিশনটাকে অ্যাকোমোডেট করে, এবং এটা দিয়ে আমরা ইউটেরাইন ক্যাভিটির লেন্থ মাপি। যে কোনো একটা অপারেশনের আগে অবশ্যই আমরা এই ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করি। হয়তো কারো এতটুক গেল, তাহলে ইউট্রাসের সাইজটা বুঝতে পারি, কারো এতটুক গেল, ইউট্রাস লম্বা, লার্জার ইউট্রাস বুঝতে পারি। আবার কারো হয়তো এটা ঠিক মতো ঢুকছে না, তখন বোঝা যায় যে ইউট্রাসটা অ্যান্টিভার্টেড নর্মাল পজিশন না রেট্রোভার্টেড। সুতরাং এটা খুবই একটা ইনস্ট্রুমেন্ট। বিফোর ইউ গোয়িং টু এনি মেজর অপারেশন, উই অলওয়েজ ইউজ দিস ইনস্ট্রুমেন্ট। দিস ইজ দ্য ইউট্রাইন সাউন্ড। খুবই ছোট্ট একটা সরু একটা ইনস্ট্রুমেন্ট, মনে হবে যে এটা আবার কি পরীক্ষায় দিবে, কিন্তু এটা খুবই ইউজফুল ইনস্ট্রুমেন্ট, এই জন্য তোমাদেরকে এটা জানতে হবে এবং শিখতে হবে। দিস ইজ ইউট্রাইন সাউন্ড। আর তুমি যেটা বললে যে ডাইলেটার, ডাইলেটারের ক্ষেত্রে কি হয়, এরকম একটা এস শেপের কিংবা এমনি নর্মালি একটা ইয়ে হালকা একটু এস শেপেড হয়ে এরকম একটা শ্যাফটের মতো থাকে, দ্যাট দুইটাই এন্ডি রাউন্ডেড থাকবে, এবং সেখানে কোনো রকম হ্যান্ডেল কিংবা পয়েন্টেড টিপ থাকবে না। তাহলে ডাইলেটরের কি হয়, আমরা যে কোনো সাইডই, সে মনে করে লাইক এ পেন অর পেন্সিল, পেন অর পেন্সিলের কি হয় যে পেন অর পেন্সিলের দুইটা এন্ড থাকে, ওরকমই দুইটা রাউন্ডেড এন্ড থাকবে। একটা এন্ডের থেকে আরেকটা এন্ড একটু ডায়ামিটার বেশি থাকবে, কারণ ডাইলেটরের দুইটা এন্ড দিয়েই যেন আমরা সার্ভাইকাল ক্যানেলকে ডাইলেট করতে পারি। তাইলে দুইটা এন্ড থাকবে, একই রকম চেহারা থাকবে, এবং এখানে কোনো রকম গ্রাজুয়েশনও থাকবে না, এবং এখানে কোনো রকম হ্যান্ডেল কিংবা পয়েন্টেড টিপ থাকবে না। তাহলে এটা দিয়ে তুমি ডাইলেটারকে ডিফারেন্সিয়েট করতে পারবে, এবং ডাইলেটারের কাজ হলো সার্ভিসটাকে শুধু আমরা ডাইলেট করার জন্য এটা ব্যবহার করি। দুইটা এন্ডি একই রকম চেহারা, এবং দুইটা এন্ডি আমরা ব্যবহার করতে পারি। যে প্রথমে যেটা সরু এন্ডটা সেটা দিয়ে ডাইলেট করলাম, আবার যেটা একটু ওয়াইড এন্ড সেটা দিয়ে ডাইলেট করলাম, এটা হলো ডাইলেটরের কাজ। তাহলে এখান থেকে আমরা কি কি কোশ্চেন বলেছি, যে আইডেন্টিফাই দ্য সাপ্লাইড ফটোগ্রাফ। দ্য সাপ্লাইড ফটোগ্রাফ ইজ ইউটেরাইন সাউন্ড। হয় ইট ইজ কার্ভড, দ্য কার্ভেচার ইজ টু অ্যাডপ্ট দ্য পজিশন অফ দ্য ইউট্রাস, যেটা বললাম যে অ্যান্টিভার্সন, অ্যান্টিফ্লেকশন কিংবা রেট্রোভার্সন, রেট্রোফ্লেক্সড। এই কার্ভেচার যদি খুব ইজিলি ঢুকে যাবে, তাহলে যখন খুব ইজিলি ঢুকে যাবে তখন বুঝতে হবে যে নর্মাল পজিশন, কিন্তু যখন ঢুকতে চাবে না তখন বুঝতে হবে যে এটা রেট্রোভার্টেড কিংবা রেট্রোফ্লেক্স। সেক্ষেত্রে আর আমরা গুতাগুতি করবো না, আমরা এটাকে বের করে নিয়ে আসবো, তারপর পিভি করে আমরা সেটা এনশিওর করব। রাইট ডাউন দ্য ইন্ডিকেশন অফ ইটস ইউজ। এটা আমরা কি জন্য ব্যবহার করি? টু ডিটারমিন দ্য পজিশন অফ দ্য ইউটেরাস, টু ডিটারমিন দ্য লেন্থ অফ দ্য ইউটেরাইন ক্যাভিটি, টু সাউন্ড দ্য ইউটেরাইন ক্যাভিটি, টু ডিটেক্ট এনি ফরেন বডি। অনেক সময় কোনো ফরেন বডি যদি থাকে, কপারটি, এটা দিয়েও আমরা ডিটেক্ট করতে পারি, টং টং করে শব্দ হয় এটা দিয়ে ই করলে। ইট অ্যাক্টস অ্যাজ এ ফার্স্ট ডাইলেটর অফ দ্য সার্ভাইকাল ক্যানেল। যেহেতু এটা দিয়ে আমরা যে কোনো অপারেশনের আগে ইউট্রাসের পজিশন, লেন্থ সবকিছু দেখে নেই, তাইলে এটাই কিন্তু ফার্স্ট ডাইলেটর সার্ভাইকাল ক্যানালের জন্য। হোয়াট উইল বি দ্য কমপ্লিকেশন ইফ নট কেয়ারফুলি ইউজড? এটা তো একটা পয়েন্টের জিনিস, যদি আমি কেয়ারফুলি ইউজ না করি, অনেক জোরে করে ঢুকাই দিলাম, কিংবা অনেক ইনএক্সপার্ট কেউ করলো এই কাজটা, তাইলে কি পারফোরেশন অফ দ্য ইউট্রাস হতে পারে। হাউ ইট ইজ স্টেরিলাইজড, বলেছি যে ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে স্টেরিলাইজেশন, এটা অটোক্লেভিং, বয়েলিং অথবা কেমিক্যাল, 2% গ্লুটারাল ডিহাইড, এই তিনটা মেথডে এটাকে স্টেরিলাইজেশন করা হয়।
অটোক্লেভ করা হয়, বয়লিং করা হয় এবং কেমিক্যাল 2% গ্লুটারালডিহাইড দিয়ে করা হয়। সুতরাং এই মিলায় তোমাদের 10 মার্কস হয়ে গেল। এখন আমি তোমাদের আর যে ইনস্ট্রুমেন্ট গুলো আসতে পারে জাস্ট তার ছবি গুলো দেখাবো, সেগুলো তোমরা পড়ে নিবে। এটা কি বলো ঝটপট, আমাদের তো ক্লাসের টাইম তো শেষই হয়ে আসছে। এটা কি যে বলতে পারে বলো, আর আমি তাই আর সময় নিচ্ছি না। এটা হলো সিমস ডাবল ব্লেডেড ভ্যাজাইনাল স্পেকুলাম। তাহলে দুইটা ভ্যাজাইনাল স্পেকুলামই খুব ভালো করে পড়বা, একটা না আসলে আর একটা আসতে পারে। সিমস ডাবল ব্লেডেড ভ্যাজাইনাল স্পেকুলাম, ঠিক আছে? সিমস ডাবল ব্লেডেড ভ্যাজাইনাল স্পেকুলাম, এটা তোমরা পড়ে নিবে, ওভাবে তো পড়াতে গেলে সব স্টেশন। এটা কি বলো? আয়ার স্প্যাচুলা। হ্যাঁ, এটা আয়ার্স উডেন স্প্যাচুলা। এটা দিয়ে আমরা সার্ভাইকাল সাইটোলজি নিয়ে থাকি, যাকে আমরা মনে করি যে সার্ভাইকাল প্যাথোলজি আছে, সার্ভাইকাল সাইটোলজি নিয়ে থাকি। যেহেতু সিএস সার্ভিক্স অনেক ইম্পর্টেন্ট, সিএস সার্ভিক্সের ডায়াগনোসিস, সুতরাং আয়ার্স স্প্যাচুলা তোমাদেরকে দিতেও পারে, এটা জানতে হবে। এটা এটা না দেওয়ারই কথা, তারপরেও দিলেও দিতে পারে। অপারেশন ইনস্ট্রুমেন্ট, এটা কি বলো? ফাইব্রয়েড অপারেশন করার সময় সাধারণত আমরা এটা ইউজ করি। ফাইব্রয়েড হচ্ছে মায়োমা, অনেক বড় ফাইব্রয়েড থাকলো, ধরো 20 সেন্টিমিটার 40 সেন্টিমিটার ইউটেরাস পেলভিসের মধ্যে বসে আছে, তখন এটাকে আমরা লিফট করার জন্য এই ইনস্ট্রুমেন্টটা ইউজ করি। এটাকে বলা হয় মায়োমেক্টমি স্ক্রু। মায়োমেক্টমি অপারেশন সম্পর্কে তোমাদেরকে একটু আইডিয়া থাকতে হবে। এটাকে বলা হচ্ছে মায়োমেক্টমি স্ক্রু। এইটা টিউমারের মধ্যে বসায়, এটা হ্যান্ডেল, এটা দিয়ে লিফট করলে ওইটা উঠে আসে টিউমারটা, এটা মায়োমেক্টমি স্ক্রু। মোটামুটি যা বললাম এগুলার মধ্যে থেকেই আসার কথা। নেক্সট আসলে আমাদের গাইনির মধ্যে স্পেসিমেন একটা থাকবেই 100%। স্পেসিমেনের 10 মার্ক পেয়ে গেলা। ইনস্ট্রুমেন্ট এগুলোর মধ্যে একটা থাকতে পারে, কিংবা অফসেট থেকেও দিয়ে দেওয়া যেতে পারে। ইনস্ট্রুমেন্টের এখানে 10 মার্কস আল্লাহর রহমতে আশা করা যায় যে এগুলা পড়লে একটা ইনস্ট্রুমেন্ট আমরা পেতে পারি। এরপরে আমরা যেটা জরুরি জিনিস, কন্ট্রাসেপটিভ। কন্ট্রাসেপটিভ থেকে একটা কোশ্চেন তোমাদের থাকবেই, সুতরাং নেক্সট আমরা কন্ট্রাসেপটিভ নিয়ে কথা বলি। তোমাদের ক্লাসটা কি একটার সময় শেষ? ম্যাম এমনিতে সময় ওরকম আর কি, একটা পর্যন্ত। একটা, আচ্ছা। আমরা চেষ্টা করছি, তারপরে তোমাদের যতক্ষণ করতে পারো, যদি কানেকশন থাকে তাইলে আমার পড়াতে সমস্যা নেই। হ্যাঁ, আমি তোমাদেরকে নেক্সট বলবো হচ্ছে কন্ট্রাসেপটিভ। কন্ট্রাসেপটিভটা খুবই ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন ভাবে আসতে পারে। কন্ট্রাসেপটিভটা বিভিন্ন ভাবে আসতে পারে। তোমাদের স্ট্যাটিক স্টেশন দিয়েও আসতে পারে, সিনারিও আসতে পারে, কাউন্সিলিং আসতে পারে। কন্ট্রাসেপটিভের কি কি জিনিস পড়বে সেটা আমি বলে দিচ্ছি। কন্ট্রাসেপটিভ থেকে 4টা জিনিস তোমাদেরকে পড়তে হবে। ইনস্ট্রুমেন্টের নাম তো সব বলেই দিয়েছি, যেগুলো তোমাদের বেশি ইম্পর্টেন্ট। আর ওইদিকে আবার অফসেরও অনেক ইনস্ট্রুমেন্ট আছে, সুতরাং ইনস্ট্রুমেন্ট দিলে একটা দিবে হয় অফস কিংবা গাইনি থেকে, তবে গাইনি থেকেই সাধারণত বেশি দেওয়ার চেষ্টা করা হয়। আর অফসের মধ্যে ফরসেপস ভেন্ট্রাস যেগুলো আছে, এগুলো আসলে একটু তোমাদের জন্য কঠিন হয়ে যায়, যার জন্য আমরা বলি না। এরকম ওরাল পিল, এখন ওরাল পিলের এরকম একটা স্ট্রিপ তোমার স্ট্যাটিক স্টেশন হিসেবে থাকতে পারে, ওরাল পিলের কাউন্সিলিং থাকতে পারে, বিভিন্ন যেভাবেই থাকুক তোমাদেরকে ওরাল পিল খুব ভালো মতো জানতে হবে। এবং কন্ট্রাসেপটিভের মধ্যে 4টা আইটেম, একটা হলো ওরাল পিল, 2 নাম্বার হচ্ছে কপার টি, 3 নাম্বার হচ্ছে ইমপ্ল্যানন। ইমপ্ল্যানন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ইমপ্ল্যানন। এবং আর একটা হচ্ছে ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ, দ্যাট ইজ ডিএমপিএ, ডিপো প্রোভেরা যেটাকে বলা হচ্ছে। হ্যাঁ, ডিএমপিএ, ডিপোমেড্রক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট। সুতরাং এই 4টা কম্পোনেন্ট তোমরা পড়লে আশা করা যায় তোমরা কন্ট্রাসেপটিভ থেকে যে কোনো একটা কোশ্চিন যেভাবেই আসুক, হয় তোমাদের এভাবে কোশ্চিন আকারে আসুক কিংবা কাউন্সিলিং আকারে আসুক, যে তোমার কাছে একটা পেশেন্ট আসছে তাকে তুমি কাউন্সিলিং করো, সেটাকে তুমি দিতে চাও, তাহলে একটা কন্ট্রাসেপটিভ পড়তে গেলে আমাদেরকে কি কি পয়েন্টসে পড়তে হবে। কন্ট্রাসেপটিভের তো আইডেন্টিফিকেশন অবশ্যই জানতে হবে, তার কম্পোজিশন জানতে হবে, তার মেকানিজম অফ অ্যাকশন জানতে হবে, তার সাইড ইফেক্ট জানতে হবে, আর হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন জানতে হবে।
আর তার ইফেক্টিভনেস জানতে হবে, আর একটা জানতে হবে যে সেটা কতদিনের জন্য, মানে তার কার্যকারিতাটা কতদিন, হাউ লং দ্যাট উইল বি অ্যাক্টিং। যেরকম লং টার্ম কন্ট্রাসেপটিভ আছে, শর্ট টার্ম আছে, হরমোনাল আছে, নন হরমোনাল আছে, এই বেসিক কথাগুলো কন্ট্রাসেপটিভ সম্পর্কে জানতে হবে। তাইলে এটা কি আমরা যেটা বলছি আইডেন্টিফাই দ্য স্ট্রিপ, এখানে 21টা সাদা ট্যাবলেট আর 7টা হচ্ছে আয়রন ট্যাবলেট, এরকম একটা স্ট্রিপ থাকলে কি সেটা, এটা কিসের স্ট্রিপ বলো? দিস ইজ স্ট্রিপ অফ ওরাল কন্ট্রাসেপটিভ পিল। আমি তোমাদেরকে বলেছি যে কন্ট্রাসেপটিভ থেকে একটা কোশ্চিন তোমাদের থাকবেই, সেটা যেভাবেই থাকুক। দিস ইজ স্ট্রিপ অফ ওরাল কন্ট্রাসেপটিভ পিল। কিভাবে আমরা এটা চিনবো? যে এখানে টোটাল 28টা ট্যাবলেট থাকে, হোয়াইট ট্যাবলেট 21 অ্যান্ড রেড ট্যাবলেট হচ্ছে 7, ঠিক আছে? এইরকম যদি একটা ছবি থাকে যে হোয়াইট ট্যাবলেট আর রেড ট্যাবলেট, তাইলে চোখ বন্ধ করে সেটা ওসিপি। আর এরকম যদি একটা স্ট্রিপ থাকে সবই সাদা ট্যাবলেট, তাহলে সেটা অন্য কোনো ড্রাগও হতে পারে। তাইলে দিস ইজ ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল। আর স্ট্রিপ, স্ট্রিপ বলে সাধারণত বুঝতে হবে যে সেটা ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এগুলাকে স্ট্রিপ বলা হয়। 28টা ট্যাবলেট থাকবে। এখানে আমাদের যে কোশ্চেন গুলো ছিল সেগুলো হচ্ছে আইডেন্টিফাই দ্য স্ট্রিপ, দ্য স্ট্রিপ কন্টেনিং কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, রাইট ডাউন ইটস কম্পোজিশন, যে পয়েন্টগুলো আমি তোমাদেরকে বলেছি যে কি পয়েন্টে পয়েন্টে পড়তে হবে। তাহলে ইচ পিল কন্টেইনস ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। মেনশন 3 মেকানিজম অফ অ্যাকশন, এটা কিভাবে কাজ করে। ইনহিবিশন অফ ওভুলেশন, এন্ডোমেট্রিয়াল অ্যাট্রফি অ্যান্ড থিকেনিং অফ সার্ভাইকাল মিউকাস। অনেক অ্যাকশন, মেকানিজম অফ অ্যাকশন অনেক পয়েন্ট আছে, কিন্তু এগুলোই ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তোমাকে পড়ার সময় তোমার বইয়ে সবসময় সিরিয়ালি থাকে জিনিস, যে কোনো কমপ্লিকেশন, মেকানিজম অফ অ্যাকশন কিংবা সাইড ইফেক্ট, এগুলো সবসময় দেখবে যে সিরিয়ালি থাকে, যে যেটার ইনসিডেন্স বেশি সেটা সবসময় আমাদের বইগুলোতে ইনসিডেন্স থাকে না, কিন্তু ওইভাবে সিরিয়ালি থাকে। তোমরা যখন পড়বে তখন উপর থেকে 3-4টা মুখস্থ করার চেষ্টা করবে সবসময়। মেনশন 3 অ্যাডভান্টেজেস অফ ইউজিং দিস ট্রিজ। কেন, এটা কি সুবিধার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। এটার সাকসেস রেট হচ্ছে 99.9%। যত কন্ট্রাসেপটিভ আছে তার মধ্যে সবচেয়ে সেফ কন্ট্রাসেপটিভ হচ্ছে এই ওরাল কন্ট্রাসেপটিভ পিল। এটা 99.9% সাকসেস রেট। ইট ইজ ইজিলি অ্যাভাইলেবল, ইটস অ্যাকশন ইজ রিভার্সেবল। আমি যখনই খাওয়া বাদ দিয়ে দিব তখনই আবার ফার্টিলিটি নর্মাল পজিশনে রিটার্ন করতে পারে, আর লো কস্ট, অনেক কম দামে পাওয়া যায়। এই জন্য এটা ওয়াইডলি ইউজড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য চয়েস, নাম্বার 1 চয়েস অফ কন্ট্রাসেপটিভ ফর কন্ট্রাসেপশন। এটা পুরা বিশ্বব্যাপী 1 নাম্বার কন্ট্রাসেপটিভ চয়েস। রাইট ডাউন টু কন্ট্রাইন্ডিকেশন অফ ইউজিং দিস স্ট্রিপ। কোন কোন ক্ষেত্রে আমরা দিতে পারবো না। হার্ট ডিজিজ, থ্রম্বোএম্বোলিজম, অ্যাক্টিভ লিভার, যদি অ্যাক্টিভ লিভার ডিজিজ, জন্ডিস এরকম কিছু থাকে, মাইগ্রেন, এগুলো থাকলে সাধারণত আমরা দিব না। এখন তোমাদেরকে আমি বলবো কপারটি। কপারটি কোশ্চেন হিসেবেও আসতে পারে, কাউন্সিলিং হিসেবেও আসতে পারে। আমি কপারটি কোশ্চেন না বলে কাউন্সিলিং হিসেবে বলবো, তাইলে কাউন্সিলিং তোমাদের শেখা হয়ে যাবে যে কাউন্সিলিং কিভাবে বলে। আচ্ছা, তাহলে এখন আমরা কিন্তু কন্ট্রাসেপটিভ নিয়ে কথা বলছি, কিন্তু আমরা একটু একটা কাউন্সিলিং স্টেশনে চলে আসছি। তাহলে একটা কাউন্সিলিং স্টেশন অবশ্যই থাকবে। আমরা বলেছি 2টা কাউন্সিলিং আর একটা প্রসিডিওর থাকবে। তাহলে কাউন্সিলিং স্টেশনটা আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি যে একটা কাউন্সিলিং স্টেশনে একজন মহিলা বসে থাকবে, তুমি সামনে যেয়ে তার সাথে কথা বলবে, যে সেটা সম্পর্কে যা যা কোশ্চিন থাকবে। এবং এখানে কোশ্চিনের ইনস্ট্রাকশনটা এরকম থাকে, এখানে কিন্তু এই ছবিটা থাকবে না, এটা আমি ছবিটা নিয়ে এসেছি তোমাদেরকে এট এ টাইম 2টা জিনিস পড়া বোঝানোর জন্য। এখানে শুধু এই ছবি বাদে মনে করো তোমাদের এরকম একটা কাউন্সিলিং এ এরকম একটা পেপার পেস্টেড থাকবে টেবিলের উপর, কি, রিড দ্য সিনারিও অ্যান্ড কাউন্সিল দ্য উইমেন, মানে পড়ো এবং
তুমি মহিলাটাকে কাউন্সিল করো, মানে তুমি কি পরামর্শ বলতে চাচ্ছ বলো। মিসেস এক্স প্যারা 2 ডেলিভার্ড vaginally 6 weeks back. She wants long-term contraception and she has opted for IUCD. Counsel her regarding IUCD copper T 380A. আজকাল কপার টি 380 এটা বেশি ইউজ হচ্ছে, এটা সাইড ইফেক্ট কম, 10 বছরের জন্য এটা পরা যায়, এবং পেশেন্টটা ডেলিভারি 6 সপ্তাহ পরে আসছে, তোমার কাছে লং টার্ম একটা কন্ট্রাসেপশন চায়, এবং সে নিজেই বলে দিচ্ছে যে কপার টি পড়তে চাই কন্ট্রাসেপশন, এন্ড শি হ্যাজ অপটেড ফর IUCD। সে কিন্তু বলেই দিছে যে সে IUCD পড়তে চায় লং টার্ম কন্ট্রাসেপশনে। সুতরাং তোমাকে আর এখানে মাথার মধ্যে বেশি কিছু চিন্তা করা লাগবে না, IUCD সম্পর্কে তুমি তাকে কাউন্সিল করবা। কাউন্সিল হার রিগার্ডিং IUCD কপার টি 380A। তাইলে তোমাকে সবকিছু এখানে হিন্টস দেওয়া আছে যে পেশেন্ট মাল্টিপ্যারা, তার 6 সপ্তাহ আগে ডেলিভারি হয়েছে, 2টা বাচ্চা আছে, এখন দীর্ঘ সময়ের জন্য কন্ট্রাসেপশন চায়, এবং সে চুজ করে আসছে যে সে কপারটি পড়বে। তাইলে তুমি তাকে কি কি বলবে? এ কথাগুলো তোমরা সাধারণত বাংলাতে বলবে। এখানে কাউন্সিলিং এর প্রথমে হচ্ছে গ্রিটিং এন্ড সেলফ ইন্ট্রোডাকশন। প্রথমে বলতে হবে মা আসসালামু আলাইকুম, তোমার টেবিলের সামনে যে চেয়ারে যে বসে আছে বলতে হবে যে আসসালামু আলাইকুম মা, আমি আপনার সাথে কথা বলতে চাই। এন্ড সেলফ ইন্ট্রোডাকশন মানে আমি 5th ইয়ার MBBS স্টুডেন্ট একজন, আমি আপনার সাথে আপনার যে পরামর্শের জন্য আপনি এখানে এসেছেন সে ব্যাপারে কিছু কথা বলতে চাই। গ্রিটিংস এন্ড সেলফ ইন্ট্রোডাকশন। এখানে যদি তুমি এভাবে গড়গড় করে গ্রিটিং সেলফ ইন্ট্রোডাকশন আজকাল এগুলা না, তোমাকে তার সাথে জিনিসটা বুঝে নিতে হবে যে তুমি তার সাথে কি কি বিষয়ে কথা বলতে চাচ্ছ, কপারটি সম্পর্কে তুমি তার সাথে কি কি বিষয়ে কথা বলতে চাও, সেইটা নিজের মনের মধ্যে গুছায় নিয়ে তারপরে তোমাকে কথা বলতে শুরু করতে হবে। ফার্স্টে বলতে হবে যে আসসালামু আলাইকুম মা, আপনি তো কন্ট্রাসেপশনের জন্য এসেছেন, আপনি তো চয়েস করেছেন যে কপারটি নিবেন, আমি এ ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলতে চাই, আমি একজন 5th ইয়ার স্টুডেন্ট। এভাবে করে তুমি কথাটা শুরু করবে। এগুলো তোমাদের রেজিস্ট্রার আপারা বারবার করেই পড়ানোর কথা, এই প্রসিডিওর গুলা। আস্ক ইফ দ্য পেশেন্ট হ্যাজ এনি কন্ট্রাসেপশন ইন দ্য পাস্ট। তারপরে তুমি ফার্স্টে তাকে জিজ্ঞাসা করবে যে আপনি কি এর পূর্বে কোনো জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করেছিলেন কিনা, এবং তার মিস্ট্রুয়াল সাইকেল সম্পর্কে জিজ্ঞেস করতে হবে, কারণ যে কোনো কন্ট্রাসেপশন দিতে গেলে তোমাকে বলতে হবে যে আপনার মাসিকটা কি রেগুলার অথবা ইরেগুলার, এবং আপনার শেষ মাসিকের তারিখ কবে। আস্ক হার অ্যাবাউট দ্য মিস্ট্রুয়াল সাইকেল, whether it is regular or irregular, and LMP. Inform her about the details of the ICD. তারপরে তোমাকে যে ডিভাইসটা সম্পর্কে দিতে যাচ্ছ সেটা সম্পর্কে ডিটেলস তাকে বলতে হবে যে সেটা কি জিনিস। সে তো কিছু জানে না, সে না জেনে আসছে যে আমি কপারটি পরবো, কিন্তু কপারটিটা কি জিনিস, তার সাইড ইফেক্ট কি, সে কখন এটা দিতে পারবে, কতদিন অ্যাকশন থাকবে, কখন তার আবার ফার্টিলিটি ফিরবে, তার কি কি কন্ট্রা ইন্ডিকেশন থাকলে দিব না, এই জিনিসগুলোই তুমি তাকে বাংলা ভাষায় সুন্দর করে বুঝায় বোঝায় বলবা। ইয়েতে কিন্তু ফরেন স্টুডেন্টরা ইংলিশে বলতে পারে, কিংবা তোমরাও বলতে পারো, কিন্তু তোমাকে একটু বুঝায় বুঝায় বলতে হবে যে দ্যাট সাইড ইফেক্ট এইটা, এটা এভাবে কাজ করে, ইটস মেকানিজম অফ অ্যাকশন ইজ লাইক দ্যাট, অ্যান্ড দ্য টাইম অফ ইনসারশন ইজ পোস্ট। কারণ তোমার সামনে যে মহিলা বসে আছে, আমাদের একজন ডাক্তারই তো বসে থাকবে, তাকে তুমি কথা বলবে। সুতরাং বাংলাতে বললে আমাদের দেশে সেই জিনিসটা ভালো মানে তারা বুঝতে পারে আর কি। আর তোমার কাছে যখন সাধারণভাবে কোনো পেশেন্ট আসবে, সেও তো আর ফরেন স্টুডেন্টরা অবশ্যই ইংলিশে বলতে পারে, কিন্তু বুঝায় বলতে হবে। কাউন্সিল মানে কি, তোমাকে পরামর্শটা বুঝিয়ে দেওয়া। ইনফর্ম হার অ্যাবাউট দ্য ডিটেলস অফ IUCD. It is long acting reversible contraceptive containing copper. তাহলে প্রথমেই বললা যে এটা একটা লং অ্যাক্টিং কন্ট্রাসেপটিভ, কিন্তু সেটা রিভার্সেবল, এটা মানে পার্মানেন্ট কোনো মেথড না। এটা মেকানিজম অফ অ্যাকশন কিভাবে কাজ করে, মেকানিজম অফ অ্যাকশন কজেস ফরেন বডি রিয়াকশন। এটা হয়তো তোমাকে কথা বলতে গেলে বলতে হবে যে আপনার জরায়ুতে এটা এক ধরনের রিয়াকশন করে কাজ করবে, এবং কি কি হয়, প্রিভেন্টস ইমপ্লান্টেশন অফ ফার্টিলাইজড ওভাম, যে ফার্টিলাইজেশন হয়ে গেছে তারপরে প্রিভেন্ট করবে যেহেতু ডিভাইসটা ভিতরে আছে। কপার হ্যাজ স্পার্মিসাইডাল অ্যাকশন, এখানে কপারের স্পার্মিসাইডাল অ্যাকশন আছে। এখন কখন কখন দিতে পারবো, টাইম অফ ইনসারশন আফটার অ্যাবর্শন উইদিন 48 hours অফ ডেলিভারি, আফটার 6 weeks অফ ডেলিভারি।
এখানে দেখো মহিলাটা 6 সপ্তাহ পরে আসছে, সুতরাং এই সময় আমরা তাকে দিতে পারবো। ডিউরেশন কতদিন? 10 ইয়ার্স। 10 ইয়ার্স পর্যন্ত সে রাখতে পারবে। কি সাইড ইফেক্ট হতে পারে বলতেই হবে যে এটা পড়ার পরে আপনার সামান্য লোয়ার অ্যাবডোমিনাল পেন, ডিসমেনোরিয়া, ইরেগুলার পারভেজানাল ব্লিডিং হতে পারে। এটা পড়ার পরে আপনার সামান্য তলাপেটে ব্যথা, মাসিকের সময় সামান্য ব্যথা অথবা অনিয়মিত মাসিকের রক্তক্ষরণ এটা দেখা দিতে পারে, কিন্তু এটার জন্য ভয় পাবার কিছু নাই। আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। কন্ট্রাইন্ডিকেশন কি? আপনাকে কোন কোন ক্ষেত্রে দেওয়া যাবে না? যদি তার সাসপেক্টেড প্রেগনেন্সি থাকে, হয়তো সে খুব আর্লি প্রেগনেন্সি নিয়ে আসছে কিন্তু সে জানে না যে একটা বাচ্চা হয়ে গেছে, তারপরে আবার সে প্রেগনেন্ট হয়ে গেছে, কিংবা অন্য সময় আসছে। পেলভিক ইনফেকশন থাকলে দেওয়া যাবে না। পাস্ট হিস্ট্রি অফ এক্টোপিক প্রেগনেন্সি এন্ড অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং এগুলো থাকলে তাকে আমরা কন্ট্রাইন্ডিকেশন দিতে পারবো না। তারপরে রিটার্ন অফ ফার্টিলিটি বলবে যে এটা আপনি পড়েন, আপনার যখন ইচ্ছা হবে 3 বছর, 4 বছর, 6, 7 বছর যখনই আপনি খুলবেন আপনার রিমুভাল, এটা আপনার ফার্টিলিটি ফিরে আসবে। এরপরে একদম শেষে জিজ্ঞাসা করতে হয় যে আপনার কি আর কোনো প্রশ্ন আছে? সে যদি আরো কোনো কোশ্চিন করে সেই বাড়তি কোশ্চিনের উত্তরও তোমাকে দিয়ে তারপরে ঠিক আছে মা আপনাকে অনেক ধন্যবাদ, সহযোগিতা করার জন্য আপনাকে ধন্যবাদ। এইভাবে একটা কাউন্সিলিং স্টেশনের প্রেজেন্টেশন, যে মা যে বসে থাকবে তাতে সালাম দিয়ে নিজের পরিচয় দিয়ে সেলফ ইন্ট্রোডাকশন এন্ড গ্রিটিংস করে তুমি তার সাথে কথা বলতে শুরু করলে, যে বিষয়টা নিয়ে কথা বলতে চাও সেটার ইনস অ্যান্ড আউট তাকে তুমি বললে। এরপরে সে যদি মাঝে কোনো কোশ্চিন করে সেই কোশ্চিনের উত্তর দিলে, অথবা তোমার বলা পর্যন্ত সে যদি চুপ করেই বসে থাকে, সেক্ষেত্রে তুমি তোমার বলা শেষ হলে পারে তাকে জিজ্ঞেস করবে যে মা আপনাকে আমি যা বলেছি, এ পর্যন্ত যা বলেছি সে তা কি আপনি বুঝতে পেরেছেন? সে তখন বলবে হ্যাঁ। আপনার কি আর কোনো বাড়তি কোশ্চিন আছে? তখন সে হ্যাঁ না কিছু একটা উত্তর দিবে। তখন তুমি বলবে যে ঠিক আছে, আপনাকে সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ। এই হলো তোমার 10 মার্ক হয়ে গেল। ঠিক আছে, এটা হলো কাউন্সিলিং স্টেশন। তাহলে এই কপারটির এইভাবে যেভাবে ওরাল পিল বললাম যে কন্ট্রাইন্ডিকেশন, কমপ্লিকেশন, এইভাবে করে তোমার ওই ইয়ে হিসাবেও আসতে পারে, এমনি স্ট্যাটিক স্টেশন হিসাবেও আসতে পারে। নেক্সট আমরা একটু ইমপ্লানন সম্পর্কে বলবো। তাহলে একটা কাউন্সিলিং স্টেশন কিভাবে বলা লাগবে এটা তোমাদেরকে আমি বলে দিলাম। উপরে পরে মধ্যে কি বলতে হবে না, 16 নাম্বার স্টেশন। তোমাদের যদি আমি সামনাসামনি ক্লাস নিতাম তাইলে হয়তো প্রতিটা জিনিস আমি তোমাদেরকে স্পেসিমেন দেখিয়ে দেখিয়ে ক্লাসটা নিতে পারতাম, কিন্তু এছাড়া আর কোনো আমাদের এখন উপায় নেই, আমরা সবাই করোনার কাছে বন্দী হয়ে আছি। এখন এরকম দেখো যে কোনো একটা স্ট্রিপ কিংবা কোনো একটা কিছু দিলেও কিন্তু নাম লেখা থাকে, তাহলে নাম লেখাই আছে ইমপ্ল্যানন। ইমপ্ল্যাননটা কি? একটা লং অ্যাক্টিং হরমোনাল কন্ট্রাসেপটিভ। হ্যাঁ, এটা যেটা ওই যে হাতের মধ্যে পড়ে সেটা হচ্ছে ইমপ্ল্যানন। এখন এখান থেকে এই যে ছবিটাকে আইডেন্টিফাই করলা, দিস ইজ ইমপ্ল্যানন। এরপরে আমরা কোশ্চেন গুলাতে চলে যাই, আমাদের হাতে মানে খুব বেশি সময় নেই। আইডেন্টিফাই দ্য সাপ্লাইড ফটোগ্রাফ। সাপ্লাইড ফটোগ্রাফ ইজ এ কন্ট্রাসেপটিভ ডিভাইস, ইমপ্ল্যানন। মেনশন ইটস কম্পোজিশন, প্রজেস্টেরন কন্টেনিং, এটা মেইনলি প্রজেস্টেরন, বুঝছো? তাহলে প্রজেস্টেরন, শুধু প্রজেস্টেরন, তোমরা যদি 3 কিটো ডেসোজেস্ট্রল এটা যদি নাও বলতে পারো, ইট ইজ প্রজেস্টেরন কন্টেনিং কন্ট্রাসেপটিভ সেটা বললেও হবে, কিন্তু প্রজেস্টেরনটা তোমাদেরকে মাস্ট বলতেই হবে। রাইট ডাউন ইটস মেকানিজম অফ অ্যাকশন, এটা আবার কিভাবে কাজ করে? এটা হচ্ছে ইনহিবিটস ওভুলেশন, কজেস এন্ডোমেট্রিয়াল অ্যাট্রফি, থিকেনিং অফ দ্য সার্ভাইকাল মিউকাস। মোরলেস সব কন্ট্রাসেপটিভ একইভাবে কাজ করে, কিন্তু আইইউসিডি শুধু একটা কেমিক্যাল রিঅ্যাকশন করে এন্ডোমেট্রিয়ামের ভিতরে, আর ভিতরে যেহেতু থাকে ইমপ্লান্টেশনে বাধা দেয়। মেনশন ইটস টাইম অফ ইনসারশন, কখন কখন দিতে পারি? এটা উইদিন ডে 5 অফ মেনস্ট্রুয়াল সাইকেল, যখন মাসিক চলছে তার 5 দিনের মধ্যে আমরা এটা দিতে পারি। পোস্ট অ্যাবর্টাল, কোনো কারো অ্যাবর্শন হয়ে গেছে তারপরে দিতে পারি। আর অ্যাডভান্টেজ কি কি? ইফেক্টিভ ফেলিয়ার রেট মাত্র 0.1%, তার মানে 99% ইফেক্টিভ। এটা লং অ্যাক্টিং, রিভার্সেবল উইথ আর্লি রিটার্ন অফ ফার্টিলিটি, যখন এটাকে খুলে ফেলবো, এটা সাধারণত আর্মে দেওয়া হয়, হাতে দেওয়া হয়। রিভার্সেবল,
এটা বলছে যে যখন আমরা এটা খুলে দিব তখন তাড়াতাড়ি ফার্টিলিটিটা ফিরে আসবে, যে সে আবার বাচ্চা নিতে চায়, তাহলে তখন আমরা তাকে খুলে দিব। রিডিউসেস মেনোরেজিয়া এন্ড ডিসমেনোরিয়া, এটা যাদের মেনোরেজিয়া ডিসমেনোরিয়া সমস্যা আছে, যেহেতু প্রোজেস্টেরন কন্টেইনিং পিল, সেজন্য এটা মেনোরেজিয়াতেও ভালো কাজ করে, ডিসমেনোরিয়াতেও ভালো কাজ করে। এই হচ্ছে তোমাদের টোটাল ডিসকাশন অ্যাবাউট কন্ট্রাসেপটিভ। এখন গাইনি থেকে আরো কি থাকতে পারে, সিনারিও থাকতে পারে, আর কিছু ইয়ে থাকতে পারে, নোট থাকতে পারে। কাউন্সিলিং এর মধ্যে কি কি থাকতে পারে গাইনিতে আমি বলে দেই। কাউন্সিলিং তো তোমাদেরকে আমি একটা স্পেসিমেন হিসেবে যেটা বললাম হচ্ছে কপারটি, আর কপারটি স্ট্যাটিক হিসেবে আবার ওই কোশ্চেন গুলাই থাকতে পারে। আর গাইনিতে কাউন্সিলিং হিসেবে তোমাদের মোলার প্রেগনেন্সি থাকতে পারে, এবং আরো অনেক কিছু স্টেশন যেগুলো আছে সেগুলো কিছু থাকতে পারে। যে কাউন্সিলিং এর মধ্যে মায়োমেক্টমি থাকতে পারে। তোমরা গাইনিতে কাউন্সিলিং পড়বে কি কি আমি বলে দেই। কপারটি পড়বে, ওরাল কন্ট্রাসেপটিভ পড়বে, হাইড্রাডিটিফর্ম মোল কাউন্সিলিং, হাইড্রাডিটিফর্ম মোল নিয়ে একটা পেশেন্ট আসছে, তাকে তুমি কিভাবে কাউন্সিল করবা। আর হচ্ছে মায়োমেক্টমি অপারেশন, এ পেশেন্ট হ্যাজ সিলেক্টেড ফর মায়োমেক্টমি অপারেশন, হাউ উইল ইউ কাউন্সিল হার বিফোর অপারেশন। তাহলে অপারেশনের পূর্বে তুমি তাকে কিভাবে কাউন্সিল করবে, যে আপনার এত ব্যাগ রক্ত লাগবে, এই কমপ্লিকেশন হতে পারে, এইটা হতে পারে, এইগুলা বলে বলে তাকে মায়োমেক্টমি অপারেশনের জন্য কাউন্সিল করবা। তাই নিয়ে গাইনিক থেকে টোটাল 4টা কাউন্সিলিং ইম্পর্টেন্ট। একটা কপারটি, একটা ওরাল পিল, জাস্ট কপারটি যেভাবে বললাম ওভাবে ওরাল পিলও দিতে পারে, যে একটা নিউলি ম্যারিড কাপল আসছে ওরাল কন্ট্রাসেপটিভের নেওয়ার জন্য, তাদেরকে কিভাবে তুমি কাউন্সিল করবা, জাস্ট একই স্টাইলে ওই কথাগুলো বলতে হবে। একটা পেশেন্ট আসছে একটা আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট নিয়ে যে মোলার প্রেগনেন্সি, সে খুবই ওরিড, তাকে তখন তোমাকে আশ্বস্ত করতে হবে, বুঝাইতে হবে যে না মোলার প্রেগনেন্সি আছে, এটা ইভাকুয়েট করলে ভালো হয়ে যাবে, এটা 100% কিওর রেট, আপনাকে এইভাবে ফলো আপ করতে হবে। সুতরাং মোলার প্রেগনেন্সিটাও একটা ইম্পর্টেন্ট কাউন্সিলিং। আর হচ্ছে তোমার মায়োমেক্টমি অপারেশন, এই কয়টা কাউন্সিলিং তোমরা ইয়ের থেকে পড়বা, গাইনি থেকে পড়বে। নেক্সট তোমাদের নিয়ে যেটা নিয়ে কথা বলতে চাই যে সিনারিও। সিনারিও আমরা তোমাদেরকে 2টা সিনারিও বলবো। ইনকমপ্লিট অ্যাবর্শন থেকে সাধারণত সিনারিও আসতে পারে। কি কি জিনিস থেকে সিনারিও আসতে পারে? তোমাদের সিনারিও আসতে পারে অ্যাবর্শন থেকে, ইনকমপ্লিট অ্যাবর্শন অথবা সেপটিক অ্যাবর্শন। আর একটোপিক প্রেগনেন্সি থেকে রাপচার্ড একটোপিক প্রেগনেন্সি অথবা আনরাপচার্ড একটোপিক প্রেগনেন্সি, যাই আসুক একটা সিনারিও আসতে পারে। টুইস্টেড ওভারিয়ান টিউমার, তারপরে হচ্ছে ফাইব্রয়েডের থেকে আসতে পারে, সিএ সার্ভিক্স থেকে আসতে পারে। মানে একটা পেশেন্টের একটা সিনারিও তুলে দিল যে পেশেন্টটা সে সিএ সার্ভিক্সের ক্ষেত্রে এ পেশেন্ট 45 multipara patient came to you with foul smelling pervaginal discharge for last 6 months, and she had history of postcoital bleeding. What is your diagnosis? বলে কয়েকটা কোশ্চেন দিয়ে দিল। আবার এরকম আসতে পারে যে a patient, a nulliparous patient about 30 years old came to you with progressive menorrhagia. What is your diagnosis? তাইলে তোমাকে তো ক্লু দেওয়া আছে, তাহলে দিস ইজ ফাইবার, তখন যা কোশ্চেন আসবে সেরকম। আর সাধারণত সেপটিক অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, রাপচার্ড একটোপিক প্রেগনেন্সি, টুইস্টেড ওভারিয়ান টিউমার, এগুলা কিন্তু আমি সব সিনারিওর কথা বলছি গাইনিতে। টুইস্টেড ওভারিয়ান টিউমার, যে একটা পেশেন্ট খুব কম বয়সী মেয়ে, খুব পেটে তীব্র ব্যথা নিয়ে আসছে, একটা সিস্ট ছিল, এরকম হলে কি হবে, ভমিটিং আছে তার সাথে। তো সিনারিও তো তোমরা রিটেনের কোশ্চিনে যা পড়বে সেই ধরনেরই সিনারিও দেওয়া হয়, জাস্ট তোমরা সেটাকে কোশ্চিন আনসার আকারে লিখবে। আচ্ছা, এখন তোমাদেরকে আমি একটা মডেল দেখাচ্ছি যে তোমাদের সিনারিও গুলো কিভাবে আসে। তাহলে স্টেশন নাম্বার লিখলা, রোল লিখলা, রিড দ্য সিনারিও এন্ড আনসার দ্য কোশ্চেন্স। তাহলে এখানে কি আছে, এ লেডি এট হার 14 weeks of pregnancy has come with complaints of excessive pervaginal bleeding, pain and expulsion of some fleshy mass per vagina. She has moderate pervaginal bleeding.
দ্য সাইজ অফ দ্য ইউটারাস ইজ 10 উইকস, মানে কিছু পড়ে গেছে, এক্সপানশন হয়ে গেছে, এখন সাইজ কমে গেছে, সব ক্লু দেওয়া হয়েছে। তাহলে এটা কি ইনকমপ্লিট অ্যাবর্শন, চোখ বন্ধ করে এটা ইনকমপ্লিট অ্যাবর্শন। তাহলে তোমাদের কোশ্চেন কিরকম হতে পারে, হোয়াট ইজ ইউর প্রভিশনাল ডায়াগনোসিস ইনকমপ্লিট অ্যাবর্শন, হাউ উইল ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস, আলট্রাসোনোগ্রাম করলেই তো আমরা বুঝতে পারবো যে ইনকমপ্লিট অ্যাবর্শন। হোয়াট ইজ দ্য জেনারেল ম্যানেজমেন্ট, জেনারেলি আমরা কি করি, আসলেই পেশেন্টকে একটা অ্যান্টিবায়োটিক দেয় এবং যেহেতু ব্লিডিং নিয়ে আসছে ব্লাড ট্রান্সফিউশন দিব, জেনারেল ম্যানেজমেন্ট বলেছি। হোয়াট ইজ দ্য স্পেসিফিক ম্যানেজমেন্ট, তাইলে এমভিএ অথবা ইভাকুয়েশন অ্যান্ড কিউরেটেস। তুমি এর আগে একজন স্টুডেন্টকে যেন কোশ্চেন করেছিল যে এমভিএ, তাহলে যদি খুব কম কন্টেন্ট থাকে এমভিএ করলে চলে আসবে, আর যদি কন্টেন্ট বেশি থাকে তখন আমরা কিউরেট দিয়ে ইভাকুয়েট করব, কিউরেটেস করব, ইভাকুয়েশন অ্যান্ড কিউরেটেস, তখন এমআর সিরিঞ্জ কাজে লাগতে পারে। এটা গেল একটা ইনকমপ্লিট অ্যাবর্শন। একটু সুইফটি বলে ফেলতেছি, এখন তো করারও কিছু নাই, সময় কম। নেক্সট আমি তোমাদেরকে সেপটিক অ্যাবর্শনের একটা বলতে চাই। অ্যাবর্শনের থেকে সাধারণত ইনকমপ্লিট কিংবা সেপটিক অ্যাবর্শন এইগুলোই বেশি আসে। এখানে দেখো সেপটিক অ্যাবর্শনের একটা সিনারিও দেওয়া আছে খুব সুন্দর করে, সবকিছুই কিন্তু আছে। এ 30-year-old woman para 3+0 presents with history of amenorrhea for 3 months, মানে তোমাকে ওখানে চিন্তা করার সময় নাই, 5 মিনিটের মধ্যে পড়তে হবে, লিখতে হবে, আর এক টেবিলে যেতে হবে, সুতরাং তোমার মাথার মধ্যে থাকতে হবে যে এটা কি হতে পারে। এ 30-year-old woman para 3+0 presents with, যাদের বেশি বেশি বাচ্চা তারাই তো বেশি বাচ্চা নষ্ট করতে চায়। History of amenorrhea for 3 months, an introduction of a stick per vaginally 5 days back. Now she develops foul smelling, blood stained vaginal discharge and high fever and severe abdominal pain. এরকম একটা সিনারিও নিয়ে আসছে যে একটা স্টিক ইন্ট্রোডাকশন করে সে বাচ্চাটাকে নষ্ট করতে চেয়েছিল। তাইলে কি হবে, হোয়াট ইজ দ্য মোস্ট প্রবাবল ডায়াগনোসিস, ইনডিউসড সেপটিক অ্যাবর্শন। এখানে কিন্তু 2 মার্ক, ইনডিউসড মানে সে ইনডিউস করছে কি দিয়ে, স্টিক দিয়ে, সেপটিক অ্যাবর্শন, অলরেডি ফিভার, টেম্পারেচার, তারপরে ফাউল স্মেলিং ডিসচার্জ নিয়ে আসছে, অলরেডি সেপসিস হয়ে গেছে, তাইলে ইনডিউসড সেপটিক অ্যাবর্শন পুরাটা লিখতে হবে। নেক্সট হচ্ছে হোয়াট ইনভেস্টিগেশনস উইল ইউ সাজেস্ট ফর হার, তার জন্য তুমি কি ইনভেস্টিগেশন সাজেস্ট করবে। তাহলে আসলেই তো একটা ব্লাড গ্রুপিং, সিবিসি এগুলা দিব, যেহেতু ইনফেকশনের পেশেন্ট। ব্লাড কিডনি ফাংশন দেখবো, সেরাম ক্রিয়েটিনিন, সেরাম ইলেক্ট্রোলাইট এন্ড লিভার ফাংশন টেস্ট। যে কোনো খারাপ পেশেন্ট আসলে তাকে আমরা অবশ্যই এই 3টে ইনভেস্টিগেশন করাবোই, ব্লাড তো দিবই ব্লাড গ্রুপ করতে, আর তাকে লিভার ফাংশন, কিডনি ফাংশন, এগুলো বেসিক, এগুলো তোমাদের কেজেও স্টুডেন্টরা বলতে পারে না, যে কোনো একটা কেজে তোমাদেরকে লিভার ফাংশন, কিডনি ফাংশন, ইলেক্ট্রোলাইট এগুলো করতেই হবে। আর এখানে যেহেতু ইনফেকশনের এবং সার্ভাইকাল ইয়ে থেকে তার ফাউল স্মেলিং ডিসচার্জ আসতেছে, এই জন্য হাই ভ্যাজাইনাল সোয়াব করবো যে কি জীবাণু দিয়ে হয়েছে, সেন্সিটিভিটি দেখে আমরা অ্যান্টিবায়োটিক দিব, ইউরিন আরএমএসিএস, আর একটা আলট্রাসোনোগ্রাম করব। হোয়াট কমপ্লিকেশনস শি উইল ডেভেলপ ইফ লেফট আনট্রিটেড, যদি তাকে চিকিৎসা না দেওয়া হয় তাহলে তার জন্য কি কি হবে, হিমোরেজ, পারফোরেশন অফ ইউটারাস, সেপটিক শক, রেনাল ফেলিওর, পেশেন্ট আলটিমেটলি মারাই যাবে। সেপটিক অ্যাবর্শনের পেশেন্টটা খুবই খারাপ, এদের মর্টালিটি অনেক বেশি। এখন রাইট ডাউন দ্য ট্রিটমেন্ট অফ দিস পেশেন্ট, পেশেন্ট আসার সাথে সাথে আমরা কি দিব, এই রোগীকে তো আমরা খাবার দিব না, হ্যাঁ, নাথিং পারওরাল রাখতে হবে, আইভি ইনফিউশন দিব, ইনজেক্টেবল ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে, ব্লাড ট্রান্সফিউশন, ইভাকুয়েশন অফ ইউটারাস আফটার 24 আওয়ার্স অফ অ্যান্টিবায়োটিক থেরাপি। রুগী আসার সাথে সাথে আমরা এটাকে কোনো রকম ইভাকুয়েশনে যাব না, একে আমরা ইভাকুয়েশন করব কতদিনে পরে, অ্যাটলিস্ট 48 আওয়ার্স পরে করলে বেশি ভালো, কিংবা 24 ঘন্টা পরে, কারণ তখন অ্যান্টিবায়োটিকের ইফেক্টটা শরীরে কাজ করবে, না হলে পারে ব্যাকটেরিয়ামিয়া, সেপ্টিসেমিয়া হয়ে পেশেন্ট ইনস্ট্যান্ট ডেথ হতে পারে। আর ল্যাপারোটমি করতে পারি যদি দেখা যায় যে অনেক অ্যাবসেস ফর্মেশন হয়ে গেছে সেই পেশেন্টের কন্ডিশন হিসেবে। তাহলে এইটা গেল তোমাদের সিনারিও। এখন কথা তো অনেক থাকে, তারপরে আমি তোমাদেরকে গাইনিতে কিছু নোট আসে, সেটা এখন বলতে চাই, যে কোনো সময় হয়তো ক্লাস তোমাদের শেষ হয়ে যাবে। কিছু নোট লেখা আসে, ব্লাড ট্রান্সফিউশন নোট, আর কি কি নোট আসতে পারে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যে হাউ উইল ইউ প্রিপেয়ার এ পেশেন্ট
before a major gynecological surgery. How will you prepare a patient before a major gynecological surgery? তখন তাইলে তুমি বলবা তাকে অ্যানেস্থেসিয়া ফিটনেস করাবো, তাকে ইনভেস্টিগেশন করাবো, তাকে কাউন্সিলিং করব, আগের রাতের থেকে তাকে না খেয়ে থাকতে বলবো, প্রি অপারেটিভ অর্ডার এটা দিব, অ্যান্টিবায়োটিক দিব, টিটি ভ্যাকসিন দিব, এইগুলা দিয়ে তুমি 7-8 লাইন লিখলে পারেই তোমার 10 মার্ক হয়ে গেল। তারপরে হাউ উইল ইউ টেক পোস্ট অপারেটিভ কেয়ার অফ এ পেশেন্ট আফটার রিপেয়ার অফ ভিভিএফ অপারেশন। ভিভিএফ অপারেশনের পরে একটা রুগীর কিভাবে পোস্ট অপারেটিভ কেয়ার নিবা, খুবই ইম্পর্টেন্ট, কারণ তাকে কন্টিনিউয়াস ব্লাডার ড্রেনেজ রাখতে হবে, হাইজিন মেনটেন করতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে, এই কথাগুলাই। নাথিং পার ওরাল কতক্ষণ সময় রাখতে হবে সেটা। আর একটা একটু কঠিন হলেও তোমাদের জেনে থাকা ভালো যে হাউ উইল ইউ গিভ হাউ উইল প্রি অপারেটিভ প্রিপারেশন অ্যান্ড পোস্ট অপারেটিভ কেয়ার অফ এ পেশেন্ট অফ কমপ্লিট পেরিনিয়াল টিয়ার। দুইটা নাও দিতে পারে, যে কোনো একটা দিতে পারে। তাহলে কমপ্লিট পেরিনিয়াল টিয়ার যেখানে পুরা অ্যানাসের সাথে কমপ্লিট পেরিনিয়াল টিয়ারে কি হয়, যে ভ্যাজাইনার সাথে ইয়ের একটা কমপ্লিট ডিসরাপশন হয়ে যায়, তাহলে এই পেশেন্টকে আমরা বাউল প্রিপারেশন দেই, 3 দিন আগের থেকে বাউল প্রিপারেশন দেই, অ্যান্টিবায়োটিক দেই, তাহলে প্রি অপারেটিভ প্রিপারেশনটা জানা হলো। আর পোস্ট অপারেটিভলি আমরা 5 দিন তাদেরকে না খাওয়ায় রাখি, অ্যান্টিবায়োটিক দেই, ক্যাথেটার কতদিন রাখি, ওয়াশ করি, এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে। তাহলে এগুলো যখন ওয়ার্ডে যাবা কিংবা বই দেখে এগুলো মুখস্থ করে নিবা। ব্লাড ট্রান্সফিউশন নোট, প্রি অপারেটিভ প্রিপারেশন বিফোর মেজর গাইনোকোলজিক্যাল সার্জারি, পোস্ট অপারেটিভ কেয়ার আফটার রিপেয়ার অফ ভিভিএফ, and pre-operative care and post-operative care of a patient of complete perineal tear। ঠিক আছে? আর তোমাদের আরো কিছু নোট লেখা আসে অফসে, এখন জানি না অফসের ক্লাসটা কে নিবে, সেক্ষেত্রে আমি দুইটা তোমাদেরকে নোটের কথা বলে যাই, যেটা অহরহ আমরা এখন দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যে আসলে তোমরা ওয়ার্ডে আসো কিনা, পেশেন্ট দেখো কিনা, অপারেশনের সময় অপারেশন নোটটা কিরকম হয় সেটা দেখো কিনা, এগুলো টেস্ট করার জন্যই কিন্তু এরকম 2-1টা আনইউজুয়াল স্টেশন সেট করা হয়। বললাম না যে যেরকম তোমরা যদি কেউ ব্লাড ট্রান্সফিউশন অর্ডার নোট কি নাই জানো, তাইলে তো তোমার 10 মার্ক ওখানে কাটা গেল। এই জন্য এগুলো বাড়তি কিছু স্টেশন তোমাদেরকে পড়তে হবে, খালি স্পেসিমেন ইনস্ট্রুমেন্ট, কাউন্সিলিং প্রসিডিওর, এরকম একটা স্টেশন তোমাদের থাকবেই। সেক্ষেত্রে তোমরা সিজারিয়ান সেকশনের নোট লেখা শিখবে, আর নর্মাল ডেলিভারির কনফাইনমেন্ট নোট লেখা শিখবে। নর্মাল ডেলিভারি উইথ ইপিসিওটমি, এইটার কনফাইনমেন্ট নোট লেখা শিখবে, কারণ ওই ক্লাসটা কে নিবে জানি না, সেই জন্য আমি তোমাদেরকে এগুলো বলে দিচ্ছি যে এরকম একটা নোট তোমাদের থাকবে কোশ্চিন আকারে। সেক্ষেত্রে আমি ব্লাড ট্রান্সফিউশন নোটটা যদি তোমাদেরকে একটু দেখাতে চাই যে কিভাবে আসলে কিভাবে লিখবে। এটা স্টেশন কোথায় আছে? আচ্ছা সরি, শেষের দিকে চলে এসেছে। সোজা জিনিস, কিন্তু তোমাদের যদি আইডিয়া না থাকে যে কিভাবে লিখতে হয়, তাইলে তোমরা পারবে না। এখানে দেখো একটা ব্লাড ট্রান্সফিউশনের অর্ডার, আমরা এটা একটা কোশ্চিন একবার এরকম আমরা দিয়েছিলাম যে রিড দ্য সিনারিও এন্ড রাইট দ্য ব্লাড ট্রান্সফিউশন নোট। তাইলে কি মিসেস জেড 35 years old is diagnosed as fibroid uterus with severe anemia. She got admitted in inpatient department in ward number এত 501, bed number 05, registration number 10789 for blood transfusion and surgery. Her blood group is A positive. Laboratory registration number 306 and bag number 02. Screening and cross-matching has been done. Write the blood transfusion note. এটা যদি তোমরা না জানো যে ব্লাড ট্রান্সফিউশন নোট আর ব্লাড ট্রান্সফিউশন অর্ডার দুইটা কিন্তু আলাদা জিনিস, এবং ওয়ার্ডে যে যদি কোনোদিনই তোমরা না দেখো যে একটা পেশেন্টের ব্লাড ঝুলতেছে, অর্ডারটা কেমন ভাবে লেখা হয়েছে, তা এগুলা টেস্ট করার জন্য যে স্টুডেন্টরা ওয়ার্ডে যায় কিনা, এরা আসলেও পড়াশোনা করে কিনা, এরকম 2-1টা আনইউজুয়াল স্টেশন দেওয়া হয়। তাহলে এটা যদি তোমাকে দেওয়া হইতো, সে তোমরাই পরীক্ষা দিচ্ছ, তোমরা যদি না জানো যে এরকম একটা স্টেশন আসতে পারে, তাহলে কিন্তু লেখাটা তোমাদের জন্য টাফ।
তাহলে এরকম একটা যখন সিনারিও দেওয়া থাকবে, সেই কোশ্চেনটার আনসার তোমরা কি করবে? পেশেন্ট নেম কি আছে ওখানে? মিসেস জেড। খালি ওইটা দেখে দেখেই তুলে দেওয়া, কোনো কিন্তু এখানে কিন্তু নোট বলেছে, এখানে ব্লাড ট্রান্সফিউশন নোট, রাইট দ্য ব্লাড ট্রান্সফিউশন নোট, তাহলে তুমি শুধু নোট লিখবা। আর ব্লাড ট্রান্সফিউশন অর্ডারটা অন্য। ব্লাড ট্রান্সফিউশন অর্ডারটা হয় এরকম যে তাকে এত ড্রপে ব্লাড শুরু করা হয়েছে, তাকে ইনজেকশন দেওয়া হয়েছে, তার যদি ড্রপ রেট বাড়ানো হয়েছে, কোনো রিয়াকশন হলে ডাক্তারকে ডাকতে বলা হবে, কল ডক্টর। মানে তোমরা মোট কথা ব্লাড ট্রান্সফিউশন নোট এবং ব্লাড ট্রান্সফিউশন অর্ডার এটা অবশ্যই পড়বে। এখানে কিচ্ছু না, খালি দেখে দেখে তুলে দেওয়া। অথচ কেউ যদি এটা না বুঝে কোশ্চেনটা, তার পক্ষে কিন্তু এই 10 মার্কই জিরো হয়ে গেল। পেশেন্টের নেম কি ছিল? মিসেস এক্স। ডেট অফ অ্যাডমিশন আমাদের ওখানে দেওয়া ছিল কত? এত তারিখে এত এমএ। এজটা দেওয়া ছিল, ওয়ার্ড ছিল 105, বেড ছিল 05, রেজিস্ট্রেশন নাম্বার একটা ছিল, গ্রুপ ছিল পজিটিভ, রেজিস্ট্রেশন ল্যাবরেটরি রেজিস্ট্রেশন নাম্বার 306, ব্যাগ নাম্বার মানে যে ব্লাডটা তাকে দিব 306। তাহলে স্ক্রিনিং ডান, ক্রস ম্যাচিং ডান, এই করে তুমি 10 নাম্বার পেয়ে গেলে। আর ব্লাড ট্রান্সফিউশন নোট এটা, আর ব্লাড ট্রান্সফিউশন অর্ডার কিন্তু আলাদা। আর আরো যেগুলো নোট আমি বললাম, এই নোটগুলো তোমরা ইনশাল্লাহ পড়বে, তাইলে কোনো স্টেশনই কেউ তোমাদেরকে ঠেকাতে পারবে না। তোমরা ভালো স্টুডেন্ট, ইনশাল্লাহ সবকিছু পারার কথা। এখন আমরা যদি সামারাইজ করি যে তোমাদের 100 মার্কসের ইয়ের মধ্যে তোমাদের আচ্ছা, এখন যদি আমরা মোটামুটি সামারাইজ করি যে তোমাদের 100 মার্কসের যে ইয়েটা হবে, অসপি পরীক্ষাটা হবে, 100 মার্কসের অসপি পরীক্ষার মধ্যে তোমাদের 10টা স্টেশন থাকবে, প্রতিটা স্টেশনে 5 মিনিট করে সময়, এবং মার্কস হচ্ছে 10 করে। তাইলে তুমি চিন্তা করো যে একটা স্টেশন বাদ গেলে কিন্তু তোমার 10 কমে গেল, 2টা স্টেশন বাদ গেলে তোমার 20 কমে গেল। আর কি কি স্টেশন নিয়ে একটা অসপি হোল স্টেশন সাজানো যেতে পারে, এটা আমি তোমাদেরকে আইডিয়া দিয়েছি যে অস প্লাস গাইনি। তার মধ্যে পার্টোগ্রাফ থাকবে, প্রসিডিওর থাকবে, কাউন্সিলিং থাকবে, ইনস্ট্রুমেন্ট থাকবে, ড্রাগ থাকবে, স্পেসিমেন থাকবে, যে কোনো একটা নোট থাকতে পারে, সিনারিও থাকতে পারে। এভাবে তোমাকে যাই দেওয়া হোক না কেন, অসপির জন্য আমি আলাদা করে পড়বো, নট নেসেসারিলি দ্যাট। একটা স্টুডেন্ট যে কোনো একটা টপিক পড়বে, ফাইব্রয়েড ইউটেরাস পড়বে, সে ফাইব্রয়েড থেকে আসা কোশ্চেন অবশ্যই পারবে। যে সিএ সার্ভিস পড়বে সে অবশ্যই পারবে। তোমাদের জন্য সমস্যা যেটা, সেটা নোটগুলো নিয়ে। যে নোটগুলো তো আমি ইনশাল্লাহ বলেই দিলাম। আর আরো যদি কথা বলার সুযোগ হয় তোমাদের সাথে, আমি আরো ভিভিডলি বলবো। আর অফসেট থেকে তোমাদের 2টা নোট অবশ্যই পড়বে। একটা হচ্ছে সিজারিয়ান সেকশনের নোট লেখা, যে একটা মা সিজারিয়ান সেকশন করে ডেলিভারি হয়েছে, তার অপারেশন নোট লেখো। আর একটা নর্মাল ডেলিভারি উইথ ইপিসিওটমি দিয়ে একটা মা ডেলিভারি হয়েছে, তার কনফাইনমেন্ট নোট লেখো। এই জিনিসগুলো তোমাদেরকে বাড়তি পড়তে হবে। এখন আমি যদি তোমাদেরকে বলি যে আজকে আমরা যা পড়লাম, তার থেকে অন্তত আমাদের 50 মার্কসের পড়া হয়ে গেল। পড়া তো অবশ্যই নিজেকে পড়তে হবে, কিন্তু আইডিয়া হয়ে গেল। কেমন ভাবে? তোমরা এখান থেকে একটা স্পেসিমেন পেতে পারো, এখান থেকে একটা ইনস্ট্রুমেন্ট পেতে পারো, এখান থেকে একটা কন্ট্রাসেপটিভ পেতে পারো, এখান থেকে তোমরা একটা কাউন্সিলিং এর স্টেশন পেতে পারো, এখান থেকে তোমরা একটা সিনারিও পেতে পারো, এখান থেকে তোমরা যে কোনো একটা নোট লেখা আসতে পারে। তাহলে 5টা 6টা স্টেশন কিন্তু আজকে আমরা মোটামুটি ডিসকাশন করেছি। এবং কেউ যদি আজকে আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনো, যে বাচ্চাগুলা তোমরা ক্লাস করো নাই, তোমরা তো আমাদের বাচ্চার মতো, তাই না? সুতরাং তোমরা যে স্টুডেন্ট গুলো ক্লাস করো নাই, আমরা সবসময় মনে প্রাণে চাই, বিশেষ করে আমি চাই যে তোমরা অবশ্যই ভালো করো এবং ভালো মতো পড়াশোনা করো। কারণ তোমরা যখন ইয়েতে অসপি স্টেশনে যে বসে থাকো অনেকেই, তখন খুব কষ্ট হয় যে এত সোজা কোশ্চেন শুধু দেখবে আর লিখবে, এবং এটাও এরা পারছে না কেন? তার মানে সেখানে তোমাদের পড়ার গ্যাপ আছে, কিংবা আমাদের টিচারের ডেফিসিয়েন্সি আছে, যে হাউ টু প্রডিউস, তোমাদের অসপি স্টেশনের জন্য কিভাবে পড়া উচিত, এটা আমরা তোমাদেরকে শিখাই নাই, কিংবা সেই সুযোগটা হয় নাই। কারণ গদ বাঁধা কিছু লেকচার ক্লাস হয়, কিছু তোমাদের ওয়ার্ডে পেশেন্ট রিলেটেড ক্লাস হয়, কিন্তু অসপি ক্লাসগুলো কিন্তু এভাবে হয় না, যেখানে কিনা 100 মার্কস ক্যারি করে, এবং কোন একটা স্টুডেন্ট যে 10টা স্টেশনই ভালো করে আসে, সে 100তে 100 পায়, একদম অঙ্কের মতো নাম্বার।
এখানে নাম্বার কাটার টিচারের কোনো রকম স্কোপ নাই। সুতরাং এইটাই কিন্তু যারা তোমরা ভালো রেজাল্ট করবে, তোমাদের মধ্যে থেকে তো আমরা আশা করি 10টা প্লেসই তোমরা পাও, 10টা স্ট্যান্ড করবে, না হলে 5টাই করলে। আমাদের ঢাকা মেডিকেল থেকে 5টা স্টুডেন্ট স্ট্যান্ড করলো, তাহলে তোমাদের এই যে মার্কসগুলো কোথায় কোথায় উঠবে তার একটা বড় জায়গা হচ্ছে যে স্ট্যান্ড করতে চাও, যে ভালো রেজাল্ট করতে চাও, তোমার এই স্কোরটা জীবনে অনেক জায়গায় কাজে লাগবে। যে একটা ভালো স্কোর করতে চাও ইন টোটাল, তার একটা ভালো মার্কস তোলার জায়গা হচ্ছে এই অসপি স্টেশন। কারণ রিটেনেও তুমি ফুল মার্কস পাবে না, ভাইবা কেসেজেও তুমি ফুল মার্কস পাবে না, কিন্তু অসপি স্টেশন এমন একটা জায়গা যেখানে কিনা তোমার জন্য 100% মার্কস তোলা সম্ভব। সুতরাং যারা অবশ্যই ভালো করতে চাও, সবার জন্যই বলছি, তারপরেও এক একজনের এক এক রকম টার্গেট থাকে। যে স্টুডেন্টেরও তো ক্যাটাগরি আছে, কেউ এ ক্যাটাগরি, কেউ বি ক্যাটাগরি, কেউ সি ক্যাটাগরি, এরকম। সুতরাং যার এ ক্যাটাগরি স্টুডেন্ট, যে স্ট্যান্ড করতে চাও, প্রথম দিকে থাকতে চাও, সে অবশ্যই অসপিটাকে গুরুত্ব দিয়ে পড়বে। এবং বারবারই একই কথা বলছি যে অসপি বইয়ের বাইরেও কিছু না, আনসিনও কিছু না, কিন্তু তোমাদের বোঝার ভুল যে অসপিটা কোথায় থেকে কিভাবে আসে। তো আজকে গাইনিতে যেতটুকু বলেছি তাতে করে আমার মনে হয় যে তোমাদের অন্তত এতটুকু বুঝতে পেরেছো যে গাইনির অসপি স্টেশনগুলো কি কি নিয়ে হতে পারে, এবং একটা অসপি স্টেশন আসলে সেটাকে কিভাবে লিখতে হবে। যে তুমি ওখানে যে একটা প্রশ্ন পড়তেছো তাতেই তোমার 4 মিনিট চলে গেল, তারপরে তুমি আর কখন লিখবা? কারণ বেল বাজার সাথে সাথে এক টেবিল থেকে আরেক টেবিলে যখন যাবে, অনেক স্টুডেন্ট সরতে দেরি করে, এখানেই 1 মিনিট চলে যায়। কোশ্চিনটা পড়তে বুঝতেই ধরো আরো আধা মিনিট চলে যায়, তারপরে তোমাকে লিখতে হবে। তবে যে গাইডলাইন গুলো দিলাম, এভাবে যদি তোমরা ইনশাল্লাহ আজকে থেকেই 2 দিন ধরা শুধু অসপিটাই পড়ে ফেলতে পারো গাইনিটা, তাহলে তোমাদের একটা বড় পড়া হয়ে গেল। আর তোমাদের আর যদি কারো কোনো কোশ্চিন থাকে বলো, আমি সেটা ক্লিয়ার করে দেই, না হলে আমরা ক্লাসটা শেষ করে দিব। তোমাদের কারো কোনো কোশ্চিন আছে? বুঝতে সমস্যা হয়েছে কিংবা আরো কিছু জানতে চাও? কেউ একজন আনসার করো। যা পড়িয়েছি আজকে এটা এতটুকু বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, আজকে যেটা পড়িয়েছি এইগুলো ধরে ধরেই তোমরা পড়তে থাকো, তাইলে কিন্তু তোমাদের অনেকখানি পড়া হয়ে গেল। আমি বললাম তো যে এখান থেকে তোমাদের মোটামুটি 50 মার্কসের পড়া, তোমাদের গাইনির 50 মার্কসের পড়া আজকে আমি বলেই দিলাম যে এইগুলা পড়লে এর বাইরে যে কিছু আসবে না এটা তো 100% বলা যাবে না, তবে এইভাবে করে পড়লে তোমরা মোটামুটি 50 মার্কসের একটা প্রিপারেশন তোমাদের অসপির জন্য হয়ে গেল। বাট বাকি 50 মার্কসের অসপির প্রিপারেশন হবে কোন দিন? সেটা হবে যেদিন অফ স্ট্যাটিস্টিক্সটা পড়াবে। এখন সেটা যেই পড়াক, আমাকে যদি বলা হয় আমি পড়াবো, না হয় অন্য টিচার পড়াবে, যেই পড়াক তার মতো করে তিনি বলবেন, তোমরা বোঝার চেষ্টা করবে। আর তোমাদের রিটেন নিয়ে মনে হয় শিখা ম্যাডাম একটা ক্লাস নিয়েছিলেন, তাই না? জি ম্যাম। করেছো না তোমরা শিখা ম্যাডামের রিটেন কোশ্চেন করেছেন উনি? জি ম্যাম, কয়দিন আগে হয়েছে। হ্যাঁ ম্যাম, কয়দিন আগে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, রিটেন কোশ্চেনে তো যে 4 প্যাটার্নের কোশ্চেন থাকে, তোমাদের সাথে আমাদের ক্লাসের সুযোগ থাকলে আমরা সেগুলো নিয়ে কিছু করব। তাই তোমাদের আর কোনো কোশ্চেন আছে কারো? আমরা কি শেষ করে দিব? জি ম্যাম, শেষ করে দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে তোমাদের যে কোনো সমস্যা হলে, আর তোমাদেরকে আমি আর একটা কথা বলে শেষ করতে চাই যে এখন করোনা করোনা করে তো আসলে লাইফটা মানুষের অনেক রেস্ট্রিক্টেড হয়ে গেছে। আমরা কিন্তু হসপিটালে যাচ্ছি, আমাদেরকে কাজও করতে হচ্ছে। এর মধ্যে 28 তারিখ থেকে তোমাদের সাপ্লি ব্যাচ, যেটা মে 2020 এবং জুলাই 2020 অলরেডি পরীক্ষা 28 তারিখ থেকে স্টার্ট হতে যাচ্ছে। তারা সবাই প্রিপেয়ার, এবং পরীক্ষা কিন্তু ঠিক আগের আদলেই হবে, রিটেন হবে, অসপি হবে, ভাইবা হবে। তো এইভাবে করে তোরা যারা ইন্টারেস্টেড যে না আমরা একটু কেস দেখতে চাই, আমরা একটু হাসপাতালে যেতে চাই, একদম দল বেঁধে আসতে গেলে তো প্রিন্সিপালের পারমিশন লাগবে। সেক্ষেত্রে তোমরা পার্সোনাল প্রোটেকশন নিয়ে কিন্তু আসতে পারো। এবং যারা এখানে টিচার আছেন সবাই তো মোটামুটি সিম্প্যাথেটিক, যে তোমরা কোনো ক্লাসই পাও নাই। কারো যদি কিছু জানার থাকে, বোঝার থাকে, তোমরা আমাদের কাছে সেটা বলতে পারো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া